নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়া। আপনাদের বাড়ির বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানাবেন। একটি লম্বা বিরতির পর আবার ফিরে এলাম একটি নতুন গল্প নিয়ে। তবে এইবার সাধারণত আমাদের চ্যানেলে আপনারা যেরকম গল্প শুনে থাকেন, অর্থাৎ গোয়েন্দা থ্রিলার বা স্পাই থ্রিলার, এর মধ্যে এই গল্পটি কোনোটাই নয়। আজকে আপনারা শুনবেন একটি ওয়ার্ল্ড ক্লাসিক্স, হাঙ্গেরিয়ান ব্রিটিশ লেখিকা ব্যারোনেস ওটশির লেখা দ্য স্কারলেট পিম্পারনেল। আশা করছি এই গল্পটিও আপনাদের অনেক ভালো লাগবে। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে দুটি পর্বে বিভক্ত করছি। আজ আপনারা শুনবেন গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আপনারা শুনবেন রবিবার ঠিক দুপুর 12:30-এ। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন এবং হাইপ করে দেবেন। হাইপ করলে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে আরও অনেক মানুষের কাছে। তবে আজ আর বেশি দেরি করব না, শুরু করব আজকের গল্প। আজকের গল্প পাঠে আছে কুন্তল, গল্পের সূত্রধার আমি সন্তু। শুরু করছি আজকের গল্প, হাঙ্গেরিয়ান ব্রিটিশ লেখিকা ব্যারোনেস ওটশির লেখা দ্য স্কারলেট পিম্পারনেল, প্রথম পর্ব। ফ্রান্সের অভিজাত সম্প্রদায়ের লোকজন সাধারণ মানুষের ওপর কয়েকশো বছর ধরে অত্যাচার চালানোর পর এলো ফরাসি বিপ্লব। এই বিপ্লবের পরে জনগণ রাজা ত্রয়োদশ লুই এবং তার চেলা চামুন্ডাদের উৎখাত করে দেশের শাসনভার নিজেদের হাতে তুলে নেয়। প্রত্যেক অভিজাতই তখন সাধারণ মানুষের চোখে বিশ্বাসঘাতক, এবং হবে নাই বা কেন? মানুষ মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করেছে, অনাহারে থেকেছে, আর ওদিকে অভিজাতরা তাদেরই মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে, ফুর্তি করেছে। কিন্তু এখন সেই অভিজাতদের সপরিবারে ঢোকানো হয়েছে জেলে। বিচারের পর মাথা কেটে নেওয়া হচ্ছে গিলোটিনে। লোকজন প্রতিদিন প্যারিসের বাজারে জমায়েত হয়। সারা দিনে কজনের মাথা কাটা পড়ল তা গুণে মজা পায়। এই নিধনযজ্ঞ চলে প্রায় সারাটা দিন। ফলে প্রত্যেক দিনই কাটা মাথার সংখ্যা বাড়তে লাগল। রাজা এবং রানীর মাথা কাটার আগে পর্যন্ত চলতেই থাকবে এই ঘ্যাচাং ঘ্যাচ মুন্ডু কর্তন। অভিজাতদের অনেকেই ফ্রান্স থেকে পালানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, সেও আরেক মজা। প্রতিদিন বিকেলে সব কটা গেট বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের ঘোড়ার গাড়িগুলো বিভিন্ন ব্যারিকেড পেরিয়ে চলে যাওয়ার আগে কোনো কোনো অভিজাত শহর থেকে বেরোনোর জন্য মরিয়া চেষ্টা চালায়। পুরুষ মানুষ নারীর ছদ্মবেশ নেয়, নারী নেয় পুরুষের ছদ্মবেশ। ছোট ছোট ছেলেমেয়েরা ভিখিরি সাজে। সাধারণ মানুষ খুব আমোদ পায় এতে। কাউন্ট, মার্কুইজ, এমনকি ডিউকরাও এইভাবেই ফ্রান্স থেকে পালিয়ে ইংল্যান্ড, হল্যান্ড বা অস্ট্রিয়ায় যাওয়ার চেষ্টা করে। সেখানে পৌঁছেই সেনাবাহিনী গঠনে মন দেয় তারা। উদ্দেশ্য ফ্রান্সকে আবারও দখল করে রাজা ও রানীকে মুক্ত করা। তবে অধিকাংশ ক্ষেত্রেই ধরা পড়ে যায় তারা। পশ্চিম গেটের সার্জেন্ট বিবটের এজন্য ভীষণ খ্যাতি। নিখুঁত ছদ্মবেশেও তার চোখ এড়িয়ে পালানোর জো নেই। ইঁদুরের প্রতি বিড়ালের যে দৃষ্টি, শিকারের দিকে বিবটেরও সেই একই বাজ পাখির দৃষ্টি। শিকারকে নিয়ে খেলতে ভালোবাসে সে। প্রায় আধ ঘন্টা খানেক এমন ভান করে যেন চিনতেই পারেনি। শিকারকে গেটও পেরোতে দেয়। বেচারা যখন ভাবছে এ যাত্রায় প্রাণে বেঁচে গেছে, নিরাপদে এখন ইংল্যান্ডের উপকূলে পৌঁছে যাবে, ঠিক তখনই তার পেছনে দুজন লোক পাঠিয়ে দেয় বিবট। তারা ফিরিয়ে আনে সেই সাময়িক মুক্তির আস্বাদ পাওয়া অভিজাতটিকে। বিবটের তখন ফুর্তির অন্ত থাকে না।
অনেক ক্ষেত্রেই এসব পলায়মান পুরুষের ছদ্মবেশে থাকে নারী। বিবটের খপ্পরে পড়ে অন্তরাত্মা শুকিয়ে যায় তাদের, কারণ তারা জানে তাদের পরদিনই মাথা কাটা পড়বে। সেপ্টেম্বরের এক গরমের দিনে পশ্চিম গেটে সমবেত জনতা উত্তেজিত হয়ে উঠল। সেদিন 100টা মাথা কাটা পড়েছে। জনতার দাবি, প্রত্যেক দিন 100টা করেই মাথা চাই। একটা উল্টানো খালি পিপের উপর বসে রয়েছে জনগণের নায়ক বিবট। দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে তার কাজ। ইদানিং নির্বোধ অভিজাতগুলো পালানোর জন্য বেপরোয়া হয়ে উঠেছে। সর্বাত্মক ঝুঁকি নিচ্ছে তারা। বাতাসে গুজব রটেছে এসবের পিছনে নাকি একদল ইংরেজের হাত রয়েছে। তারা নাকি গিলোটিনে পালানোর পথে ছিনিয়ে নিয়ে যাচ্ছে অভিজাতদের। ব্যাপারটা বেশ গুরুতর। এই রহস্যময় ইংরেজদের আজ পর্যন্ত কেউই চোখে দেখেনি, কিন্তু মনে মনে সকলে ভয় পেতে শুরু করেছে। এই দলের সর্দার নাকি অতি ধূর্ত, দুঃসাহসী। অভিজাতদের প্রত্যেকটি গ্রুপ ফ্রান্স ছেড়ে বেরিয়ে গেলেই কমিটি অফ পাবলিক সেফটির পরিচালক সিটিজেন ফকুয়ে টেনভিলের এক টুকরো করে কাগজ পান। তাতে থাকে ছোট্ট একটা তারার মতো দেখতে ফুলের চিহ্ন। ফুলটির নাম স্কারলেট পিম্পারনেল। প্রত্যেকবার লাল কালি দিয়ে আঁকা হয় ফুলটি। সিটিজেন ফকুয়ে টেনভিল কখনোই বুঝে পান না তার কোট বা শার্টের পকেটে কোন ফাঁকে ঢুকে বসে থাকে সেই কাগজের টুকরোটি। গত কয়েক সপ্তাহে বহুবার এ ধরনের ঘটনা ঘটেছে। সিটিজেন টেনভিল প্রতি গেটে প্রহরীর সংখ্যা দ্বিগুণ করে দিয়েছেন। গেটের সার্জেন্টদের পুরস্কারের লোভ দেখানো হয়েছে। এই ইংরেজদের জীবিত বা মৃত ধরতে পারলে বিপুল পুরস্কার দেওয়া হবে। স্কারলেট পিম্পারনেল অর্থাৎ দলনেতাকে ধরে দিতে পারলে পাওয়া যাবে 5000 ফ্রাঁ। আর কোন সার্জেন্ট যদি ভুলবশত এই ইংরেজ দলটিকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, তবে তার আক্কেল সেলামি হচ্ছে স্বয়ং মৃত্যুদণ্ড। সবার ধারণা আর কেউ না পারলেও বিবট ঠিকই ধরে ফেলতে পারবে এই স্কারলেট পিম্পারনেলকে। বিবটই আসলে মানুষকে একথা বিশ্বাস করতে শিখিয়েছে। সব সময় বড় বড় বুলি তার মুখে। জনতা প্রত্যেক দিনই ভিড় জমায় পশ্চিম গেটে। আশা করে আজ হয়তো তাদের সামনেই সদল বলে ধরা পড়বে স্কারলেট পিম্পারনেল। সিটিজেন গ্রসপিয়ের আস্ত গর্ধব। গত সপ্তাহে উত্তর গেটে যদি আমি থাকতাম। গেটে দাঁড়ানো সৈন্যদের উদ্দেশ্যে বলল বিবট। সিটিজেন গ্রসপিয়েরকে আরো বেশি হেয় করার জন্য মাটিতে থুতু ফেলল সে। কি হয়েছে সিটিজেন? হ্যাঁ, কি হয়েছে? গ্রসপিয়ের গেটে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। তখন বাজারের ঘোড়ার গাড়িগুলো বেরিয়ে যাচ্ছিল গেট দিয়ে। একটাই ঠাসা ছিল শুধু পিপে। এক বুড়ো আর এক বাচ্চা ছেলে বসেছিল ওটায়। গ্রসপিয়ারের নেশাটা তখন সবে ধরেছে, তবে ওর তো সব সময় ধারণা ওর মতো চালাক লোক দুনিয়ায় আর দুটো নেই। কয়েকটা পিপে পরীক্ষা করে দেখে কিচ্ছু নেই, খালি, ফলে ছেড়ে দিল গাড়িটাকে। আধ ঘন্টা পরে এক ক্যাপ্টেন তার সৈন্যদের নিয়ে হাজির হয়ে গেলেন। গ্রসপিয়ারকে তিনি জিজ্ঞাসা করলেন, একটা ঘোড়ার গাড়ি কি গেছে এখান দিয়ে? গাড়ি? হ্যাঁ, গেল তো, এই ধরুন আধ ঘন্টা হবে। তোমার জন্যেই পালাতে পেরেছে ওরা, তোমার জন্যে। এজন্য গিলোটিনে যেতে হবে তোমাকে। ডিউক ডি ক্যালিস আর তার পরিবারের সবাই লুকিয়েছিল ওই গাড়িটাতে। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আর গাড়িটা কে চালাচ্ছিল জানো? ওই বজ্জাত স্কারলেট পিম্পারনেলটা। ওদের ধাওয়া করো। পুরস্কারের কথা মনে নেই? ওরা বেশি দূর যেতে পারেনি। চলো চলো। এই বলেই তিনি সৈন্য সমেত ছুটে বেরোলেন গেট দিয়ে। কিন্তু বেরোলে কি হবে, ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। আরে গ্রসপিয়ার পিপেগুলো না দেখে ছেড়ে দিল কোন বুদ্ধিতে? হ্যাঁ, ওর মাথা কাটা গেলে খুব খুশি হব আমি। উত্তেজিত জনতার বিভিন্ন মন্তব্য শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় বিবটের।
তার চোখে জল আসে। তোমরাও দেখছি গ্রসপিয়ারের মতোই গাধা। ওই ডিউক ঘোড়ার গাড়িতে ছিল না, আর ড্রাইভারটাও স্কারলেট পিম্পারনেল নয়। তবে আসলে ক্যাপ্টেনের ছদ্মবেশে বদমাস পিম্পারনেল নিজেই এসেছিল, আর তার সৈন্যদের ছদ্মবেশ নিয়েছিল ডিউক এবং তার পরিবার। থ হয়ে যায় জনতা। ইংরেজ লোকটা তো শেয়ালের চেয়েও ধূর্ত। নিশ্চয়ই ওর সঙ্গে কোনো সরকারি শয়তানির গোপনে যোগাযোগ আছে। ইতিমধ্যেই সূর্য ডুবেছে। গেট বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বিবট। হঠাৎ গোটা ছয়েক ঘোড়ার গাড়িকে সারি বেঁধে গেটের দিকে আসতে দেখা যায়। তাজা শাকসবজি আর খাবার নিয়ে আসার জন্য গ্রামের দিকে যাচ্ছে ওগুলো। কাল সকালে বাজারে বেচবে। এসব গাড়ির চালকদের অধিকাংশই মহিলা এবং বিবটের পরিচিত। প্রতিদিনই আসা যাওয়া করে তারা। তারপরও ঝুঁকি নিল না বিবট। গাড়িগুলো পরীক্ষা করল তীক্ষ্ণ নজর দিয়ে। এই ঘোড়ার গাড়ির চালকগুলো বেশিরভাগ সময়ই গল্প গুজব করে কাটায় গিলোটিনের ঠিক আশেপাশে। তাদের চোখের সামনেই অন্যান্য গাড়ি বোঝাই বন্দীদের নিয়ে আসা হয় গিলোটিনে দেওয়ার জন্য। মহিলারা বসে বসে 1, 2 এরম করে কটা মাথা কাটা পড়ল তা গুনতে থাকে। এই, তোমার গাড়িতে কি? সকালে এক ঘোড়ার চাবুক হাতে গিলোটিনের কাছে বসে থাকতে দেখেছে সে। সেই চাবুকটির হাতলে এখন একগোছা কোঁকড়া চুল বেঁধে রেখেছে মেয়ে লোকটা। চুলের গোছাগুলোর রং বিভিন্ন। সেগুলোর ওপর হাড্ডিসার আঙুলগুলো বুলিয়ে বিবটের উদ্দেশ্যে হাসতে হাসতে সে বলল, মাদাম গিলোটিনের সঙ্গে বন্ধুত্ব করেছি আমি। সেই চুলের গোছাগুলো দিয়েছে আমাকে, আর কথা দিয়েছে কাল আরো বেশি দেবে। হ্যাঁ, তবে ঠিক জানি না কাল এখানে আসতে পারবো কিনা। এই, জানো না কেন? কেন জানো না? চাবুকের হাতলে বেঁধে রাখা চুলগুলোর দিকে চেয়ে কেঁপে উঠল একবার। আমার নাতির গুটি বসন্ত হয়েছে। বুড়ো আঙুলের ঝাঁকিতে গাড়ির ভেতর দিকটা দেখালেন তিনি। অনেকে বলছে প্লেগও হতে পারে। যদি তাই হয় তবে কাল তো আমাকে প্যারিসে ঢুকতে দেওয়া হবে না। মেয়ে লোকটা কুটি বসন্তের কথা উচ্চারণ করতেই আঁতকে পিছিয়ে গেল বিবট। এরপর প্লেগের উল্লেখ যেন মরার উপর খাঁড়ার ঘা। ঘোড়ার গাড়িটার কাছ থেকে বেশ খানিকটা সরে দাঁড়ালো বিবট। বলল, যত সব। জনতাও ইতিমধ্যেই সরে গিয়েছে গাড়ির কাছ থেকে। ওই ভয়ানক রোগের ধারে কাছে ঘেঁষতেও চায় না কেউ। সিটিজেন বিবট, আপনি দেখছি ভিতর ডিম। সামান্য একটা রোগের ভয়ে সেঁটিয়ে গেলেন। এই বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। প্লেগ কি সামান্য রোগ হলো? সবাই নিশ্চুপ। এই রোগের কোনো চিকিৎসা নেই। প্রত্যেকেই জমের মতো ভয় পায় একে। দূর হয় এখান থেকে। তার প্লেগের গুষ্টি নিয়ে নরকে যা। সে চাবুক কষালো হাড় জিরজিরে ঘোড়াটার পিঠে। চোখের সামনেই বেরিয়ে গেল গেটের বাইরে। সেদিনের বিকেলটা মাটি করে দিল এই ঘটনা। ফরাসি জনগণ গিলোটিনের চেয়েও অনেক বেশি ভয় পায় ওই অলক্ষণে রোগ দুটোকে। ব্যারিকেডের কাছে জটলা পাকাতে লাগলো জনতা। সন্দেহের দৃষ্টিতে তারা একে অপরের দিকে চাইছে, বুঝতে চাইছে উপস্থিত কারো প্লেগ রয়েছে কিনা। এই সময় ঠিক গ্রাসপিয়ারের ঘটনার মতোই একজন ক্যাপ্টেন তার সৈন্যদের নিয়ে হঠাৎই হাজির হয়ে গেলেন সেখানে। তবে ইনি বিবটের অতি পরিচিত। ফলে এর ছদ্মবেশী স্কারলেট পিম্পারনেল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। একটা ঘোড়ার গাড়ি! গেটের কাছে না পৌঁছেই চেঁচালেন উত্তেজিত ক্যাপ্টেন। কোনটা? এক বুড়ি চালাচ্ছিল, ঢাকা গাড়ি। অমন তো 1 ডজন গেছে। ওই বুড়ির চাবুকের হাতলে মানুষের চুল বাঁধা ছিল।
বিবর্ণ হয়ে গেল বিবটের চেহারা। যার নাতির প্লেগ হয়েছে? হ্যাঁ, ওকে যেতে দিয়েছো নাকি? হ্যাঁ। এর ফল কি হবে জানো? জনতার অগ্নিদৃষ্টি এখন বিবটকে ভস্ম করে দিচ্ছে। নিজেকে বেশি চালাক মনে করত সে, আর কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি, ঠিক তাই হলো। কি 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 হবে এখন? কি হবে? তোমার দিন শেষ। ওই গাড়িতে চড়েই কাউন্টেস ডিটার্নি তার 2 বাচ্চা সহ পালিয়েছে। কাল সকালে ওদের গিলোটিনে যাওয়ার কথা ছিল। না, ওই গাড়ি চালাচ্ছিল যে বুড়িটা, সে কে? আরে সেই তো স্কারলেট পিম্পারনেল। স্কারলেট পিম্পারনেল? স্যালি আজ রান্নাঘরে ব্যস্ত। বিশাল চুলোটায় অনেক পদের রান্না চাপিয়েছে সে। স্যালিকে কাজে সাহায্য করছে অল্প বয়সী 2টি মেয়ে। অবশ্য কতখানি সাহায্য হচ্ছে সে ব্যাপারে স্যালির যথেষ্ট সন্দেহ। মেয়ে 2টি খিলখিল করে হাসতেই ব্যস্ত, কাজে বিশেষ মন নেই তাদের। বৃদ্ধা জেমিনাও আজ রয়েছে রান্নাঘরে। এই মুহূর্তে সুপের হাঁড়িতে চামচ নাড়াচ্ছে। কি খবর স্যালি? লাগোয়া কফি রুম থেকে উৎফুল্ল কণ্ঠস্বর ভেসে এলো। ওহ ঈশ্বর! আচ্ছা, ওরা এখন চাইছেনটা কি শুনি? বিয়ার ছাড়া আর কি চাইবে? এক মগে কি তেষ্টা মেটে ওই জিমি পিটকেনের? মিস্টার হ্যারিরও খুব তেষ্টা পেয়েছে মনে হলো, বলল মার্থা নামের মেয়েটি। কথাটা বলেই 2 বান্ধবীতে আবারও হাসতে লাগলো খিলখিলিয়ে। মুহূর্তে মেজাজ চড়ে যায় স্যালির। ছুরিটাকে কষিয়ে এক চর মারতে ইচ্ছে হলো তার, কিন্তু বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে সে মন দেয় আলু ভাজার কাজে। কিরে স্যালি, এই স্যালি! পর মুহূর্তে বেশ কয়েকটা অসহিষ্ণু হাত মগ সমেত নেমে এলো সশব্দে সেই ওক কাঠের টেবিলটায়। স্যালি, বিয়ার কি পাবো না? সারা রাত পার হয়ে যাবে মনে হচ্ছে। বাবার উচিত ওনাদেরকে বিয়ার সার্ভ করা। আমরা ব্যস্ত আছি জানেই তো। তোমার বাবা মিস্টার হেমসেটের সঙ্গে পলিটিক্সের গল্প চলেছে, তার কি এখন অন্য কিছু ভাবার সময় আছে? মগে বিয়ার ঢালতে ঢালতেই বলল জেমিনা। রান্নাঘরের এক কোণে টাঙানো ছোট্ট আয়নাটার সামনে চলে গেল সেলি। দ্রুত হাতে চুলে হাত বুলিয়ে কুচিদার ক্যাপটা ঠিকমতো বসিয়ে নিল তার মাথায়। তারপর 2 হাতে 3টে করে মোট 6টা মগ নিয়ে কফি রুমের দিকে এগোলো। মৃদু হাসি এবং লাল আভা তার মুখে। ফিশারম্যানস রেস্টের কফি রুমটা সত্যিই চমৎকার। লাল টালির মেঝে, গদিমুড়া চেয়ার আর ঝকঝকে তকতকে টেবিলগুলো বহু গুণে বাড়িয়ে দিয়েছে এর সৌন্দর্য। রুচিবানদের আড্ডা মারার মতো জায়গা বটে এটা। পাবের মালিক মিস্টার জেলিব্যান্ড ধনী মানুষ, তার নাক উঁচুও বটে। আরো অনেক ইংরেজের মতোই তাঁরও ধারণা ইংল্যান্ড হচ্ছে দুনিয়ার সবচাইতে সভ্য দেশ। এদেশের বাইরে যারা বাস করে তারা হয় বর্বর আর নয়তো নরখাদক। ফিশারম্যানস রেস্টে শুধু যে স্থানীয় জেলেরাই আড্ডা মারতে আসে এমনটা নয়। লন্ডনের ডোভারের কোচ প্রত্যেক দিন এখান থেকেই ছাড়ে। চ্যানেল পেরিয়ে ইংল্যান্ডে আগত লোকেরা যেমন আসে এখানে, ঠিক তেমনি ফ্রান্স গমনে ইচ্ছুকরাও নৌকায় চাপার আগে খানিক্ষণ বিশ্রাম নেয় এখানে। স্যালি কফি রুমে ঢুকতেই সমস্বরে সবাই ওর কুশল জিজ্ঞেস করতে লাগলো। কি খবর স্যালি? তা আছো কেমন? এখন সব ঠিক আছে তো? আমি তো ভেবেছিলাম তুমি বুঝি কানে কালাই হয়ে গেছো। হাসলো সে, মগগুলো নামিয়ে রাখলো টেবিলে, বলল, এত তাড়া কিসের? ট্রেন ছেড়ে দেবে নাকি? স্যালির এই হালকা রসিকতায় সবাই ভীষণ হাসল। এ মুহূর্তে রান্নাঘরে ফেরার তারা দেখা গেল না স্যালির মধ্যে। সুদর্শন যুবক জিমি পিটকিনের সঙ্গে গল্পে মশগুল হল সে। জিমি একজন স্থানীয় জেলে। এদিকে স্যালির বাবা মিস্টার জেলিব্যান্ড
রাজনীতি আর আবহাওয়া নিয়ে তখন আলোচনা করছেন কয়েকজন খদ্দেরের সঙ্গে। পুরো সেপ্টেম্বর মাসটাই গরমে আইঢাই করছে সবাই, কিন্তু হঠাৎই গত দুদিনের প্রবল বর্ষণে আপেল, নাশপাতি সহ সমস্ত মৌসুমি ফল নষ্ট হয়ে গিয়েছে। জেলি ব্যান্ডরা যখন আলাপ করছেন তখনও বৃষ্টির ঝাপটা এসে লাগছে জানলার সার্সিগুলোতে। চিমনি বেয়ে গড়াচ্ছে জল, তার এমনই দাপট যেন নিভিয়ে দেবে ফায়ার প্লেসের আগুন। উফ, সেপ্টেম্বর মাসে এমন বৃষ্টি আর কখনো দেখেছেন মিস্টার জেলিব্যান্ড? জিজ্ঞেস করলেন মিস্টার হেম্পসিড। জ্ঞানী লোক হিসেবে এলাকায় তার যথেষ্ট সম্মান রয়েছে। পাড়া প্রতিবেশীর প্রত্যেকেই শ্রদ্ধা করেন তাকে। ধর্মশাস্ত্রে অগাধ জ্ঞান ভদ্রলোকের। জেলিব্যান্ড উত্তর দিলেন, না, এবারই প্রথম দেখলাম। এই অঞ্চলে তো প্রায় 60টা বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তা আমি আছি এই 75 বছর ধরে। আবহাওয়া দেখে বলে কার সাধ্য যে এটা এপ্রিল মাস নয়, সেপ্টেম্বর। ঠিকই বলেছেন। আবহাওয়ার কথা বাদ দিন, আমাদের সরকার ফরাসিদের ব্যাপারে কি নীতি নেবেন বলে মনে করেছেন? হ্যাঁ, কে জানে। সরকার কি আর আমাদের জিজ্ঞেস করে? তার যা ইচ্ছে তাই করবে। তাই তো করছে। ফরাসি শয়তানগুলো নির্বিচারে অভিজাতদের মেরে ফেলছে, অথচ আমাদের প্রধানমন্ত্রী টু শব্দটিও করছেন না। ওরাই মরুক। রাজনীতির ব্যাপারে মাথা ঘামাতে ঠিক ভালো লাগে না ওর। উফ, মিস্টার হ্যারি, ভয় পাইয়ে দিয়েছিলেন একেবারে। কিন্তু কপাল মন্দ স্যালির। তার এই মন্তব্য মিস্টার জেলিব্যান্ডের কানে পৌঁছেছে। খদ্দেরদের সঙ্গে মেয়ের মেলামেশা বা কথাবার্তা হোক, সেটা কোনোভাবেই চান না তার বাবা। সালে, ভেতরে গিয়ে কাজ করো, গে যাও। সারাদিনই তো কাজ করি। বাবা হিসেবে জেলিব্যান্ড ভীষণ কঠোর একজন মানুষ। তিনি কখনো চান না তার একমাত্র মেয়ে স্থানীয় কোনো জেলেকে বিয়ে করুক, হাজার হলেও সেই মেয়েটি ভবিষ্যতে এই সরাইখানার মালিক হতে যাচ্ছে। আমার কথা শুনতে পাওনি? জানতে চাইলেন ভদ্রলোক। এবার আর অমান্য করতে সাহস পেল না স্যালি। লর্ড টনির ডিনার তৈরি করো, খুব যত্ন করে করবে, যাও। বিশেষ কোনো অতিথি আসছেন নাকি আজ রাতে? জিজ্ঞেস করলো জিমি পিটকিন। মনটা খারাপ হয়ে গেছে তার, স্যালি রান্নাঘরে চলে যাবে বলে। লর্ড টনি আসলে কজন ডিউক আর ডাচেসকে নিয়ে ওপার থেকে আসছেন। খুব সম্ভব তিনি এবং তার বন্ধু স্যার অ্যান্ড্রু ফক্সও ওদের জীবন বাঁচিয়েছেন। কেন যে লোকে অন্যের ব্যাপারে নাক গলায় বুঝি না। বাইবেলে বলে, আরে থামুন থামুন, মানুষ মানুষকে খুন করলে আপনার খুব ফুর্তি হয় না? না, আমি কিন্তু ও কথা বলিনি। কিন্তু মুখ ছুটে গেছে জেলিব্যান্ডের। তাকে থামায় কার সাধ্য? মানে আপনি খুনোখুনি চান? আপনার ফ্রান্সে জন্মালেই ভালো হতো। আশ্চর্য, কি মুশকিল। আমি অত শত বুঝি না, এটুকু বুঝি যে ওই ফরাসিগুলোদের আমাদের দেশে দূত পাঠিয়ে বোঝাতে চাইছে যে তারা ঠিক কাজটাই করছে। আমি যা বুঝি, ইংল্যান্ডে যেসব ফরাসি আসে তারা প্রত্যেকেই স্পাই। কোণের একটি টেবিলে দুজন খদ্দের ডোমিনো খেলতে ব্যস্ত। জেলিব্যান্ডের বক্তৃতা শুনে খেলা থামালো তারা। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো সরাইখানার মালিকের দিকে। তার ঠোঁটের কোণে এক টুকরো বিদ্রুপের হাসি। আরে মশাই, সব ফরাসি যে স্পাই তা বুঝলেন কিভাবে? ওটা কমন সেন্সের ব্যাপার, ইংল্যান্ডের সবাই কথা জানে। আপনার ধারণা সত্যি হলেই ভালো। দেখবেন আপনার এখানে যেন কোনো স্পাই ঢুকে না পড়ে। হ্যাঁ, আমার এখানে পাগল, আমার ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না বেটারা।
আরে ওরা নাকি ইংরেজি জানে না, কাজেই ইংরেজি বলতে গিয়ে ফেঁসে গেলেই ধরে ফেলবো আমি। তারপর এসা প্যাদানি দেব যে বাপের জন্মে আর এমুখো হবে না। 20 জন ফরাসিও তো কিছুই নয় আপনার কাছে। হ্যাঁ, আপনার সরাইখানায় ওরা ঢোকার সাহসই পাবে না। আপত্তি না থাকলে আসুন না, ওয়াইনের বোতলটা দুজনে শেষ করি, কেমন? বেশ তো, বেশ তো। আগন্তুক দুটো মগে মদ ঠেলে তার মধ্যে থেকে একটা এগিয়ে দিলেন জেলি ব্যান্ডের দিকে। আর যাই বলেন না কেন, ফ্রান্স থেকে একটা হলেও কাজের জিনিস আসছে আমাদের দেশে, সেটা হলো ওদের ওই ওয়াইন। একদম ঠিক, ওদের ওই ওয়াইন সবার পছন্দ, কিন্তু ওদের এই মারামারি কাটাকাটি, ছি 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 ছি। সে সময় বেশিরভাগ ইংরেজি জেলি ব্যান্ডের মতো একই কথা ভাবত। রানী মেরি অ্যান্টোইনেটের সুন্দরী বান্ধবী রাজকুমারী ডি লাম্বেলের হত্যাকাণ্ড নাড়া দিয়েছে সম্পূর্ণ ইংল্যান্ডবাসীকে। সাধারণ মানুষ এই অবিরাম নির্বিচার হত্যাকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছে না। তাদের মতে সমস্ত অভিজাত যে উৎপীড়ক ছিল তা তো নয়, কিন্তু ফরাসি জনগণকে এই কথা বোঝায় কে? কিন্তু ফ্রান্সের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে কেউই রাজি নয়। জনকয়েক বড় গোছের নেতার ধারণা, ফ্রান্সের বন্দী রাজা রানীকে মুক্ত করার জন্য ইংল্যান্ডের সেনাবাহিনী পাঠানো উচিত। প্রধানমন্ত্রী অবশ্য এই মুহূর্তে আর কোনো যুদ্ধে জড়াতে মোটেও রাজি নন। তাঁর মতে অস্ট্রিয়ার কর্তব্য ফরাসি রাজা রানীকে মুক্ত করা। হাজার হলেও রানী অস্ট্রিয়ান, ইংল্যান্ড কেন প্রথম পদক্ষেপ নেবে? কিন্তু এদিকে জনগণ অবশ্য প্রধানমন্ত্রীর গা বাঁচানো মনোভাবে ভীষণ ক্ষুব্ধ। তারা কূটনীতি বোঝে না, বুঝতে চায়ও না, তারা চলেন আবেগে। এদিকে স্যালি দৌড়ে কফি রুমে চলে এলো। লর্ড অ্যান্টনির ঘোড়াটাকে দেখলাম বাবা। অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য স্যালি দ্রুত এগোতে লাগলো, কিন্তু তার আগেই খুলে গেছে দরজা। পর মুহূর্তেই ঘরে প্রবেশ করলেন লর্ড অ্যান্টনি। স্যালির নজর খুব তীক্ষ্ণ, ঠিক দেখে ফেলেছে আমায়। স্যালিও তার বাবার সঙ্গে কুশল বিনিময় করলেন তিনি। ডিউক অফ এক্সটারের ছেলে লর্ড অ্যান্টনি একজন আদর্শ ইংরেজ যুবক। লম্বা শক্ত সামর্থ্য লোকটি তার প্রাণ খোলা হাসির জন্য শহর আর গ্রাম দু জায়গাতেই সমান জনপ্রিয়। লন্ডনের ড্রয়িং রুমগুলোতে যেমন প্রাণের সঞ্চার হয় তার উপস্থিতিতে, ঠিক তেমনি গ্রামের সরাইখানাও মেতে ওঠে তাকে পেয়ে। ফিশারম্যানস রেস্টের সব খদ্দের চেনেন তাকে। ভদ্রলোক প্রায় ফ্রান্সে যান। আগুন পোহানোর জন্য ফায়ার প্লেসের দিকে এগোলেন তিনি। ডোমিনো খেলতে ব্যস্ত আগন্তুক দুজনকে জরিপ করলেন তীক্ষ্ণ চোখে। মুহূর্তের জন্য উদ্বিগ্ন দেখল তাকে, তবে সামাল দিয়ে তিনি হাসলেন জেলি ব্যান্ডের দিকে তাকিয়ে। আপনার এখানে থাকছে নাকি কেউ? না তো, তবে আজ সন্ধ্যায় কজন অতিথি আসার কথা আছে। কারা? ওই স্যার পার্সি ব্ল্যাকনি আর তার স্ত্রী আসবেন। লেডি ব্ল্যাকনি? হ্যাঁ হ্যাঁ মাই লর্ড। স্যার পার্সির জাহাজের ক্যাপ্টেন খানিক আগেই এসেছিলেন। তিনি বললেন লেডি ব্ল্যাকনির ভাই আজই ফ্রান্সে চলে যাচ্ছেন। স্যার পার্সি তাই স্ত্রীকে নিয়ে তাকে বিদায় জানাতে গিয়েছেন। না না, আপনার অস্বস্তির কোনো কারণ নেই মাই লর্ড, প্লিজ। না না, অস্বস্তি কিসের? তাছাড়া স্যালি যদি মজার মজার খাবার খাওয়ায় তবে আর অন্যদিকে মন দেওয়ার উপায় আছে কি? ডিনার নিয়ে ভাববেন না মাই লর্ড। কটা প্লেট সাজাবো? 5টা, তবে খাবার দিও 10 জনের আন্দাজে। আমার বন্ধুরা খুব ক্লান্ত থাকবে তো। ওই যে ওরা বোধহয় এলেন। ঘোড়ার পায়ের খুর আর চাকার শব্দ ক্রমশ স্পষ্ট হচ্ছে। তড়িঘড়ি বাইরে বেরিয়ে গেলেন মিস্টার জেলি ব্যান্ড 4 জনের দলটাকে অভ্যর্থনা জানাতে। 2 জন পুরুষ এবং 2 জন মহিলা এসেছেন। ইংল্যান্ডের স্বাগতম। 2 হাত বাড়িয়ে এগিয়ে দিলেন নবাগতের দিকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
আপনি নিশ্চয়ই লর্ড অ্যান্টনি? অপেক্ষাকৃত বয়স্ক মহিলাটি জিজ্ঞেস করলেন। তার উচ্চারণে বিদেশি ভাব স্পষ্ট। ভদ্রমহিলা কাউন্টেস ডি টার্নি, মেয়ে আর ছেলেকে সঙ্গে নিয়ে ফ্রান্স থেকে পালিয়ে এসেছেন। মাথা নিচু করলেন লর্ড অ্যান্টনি। তারপর পুরুষ দুজনের দিকে এগিয়ে গিয়ে উষ্ণ করমর্দন করলেন। স্যালি মহিলাদের ক্লোক খুলতে সাহায্য করল। তারা ফায়ারপ্লেসের গনগনে আগুনের কাছে গিয়ে বসলেন। নবাগতদের নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়লেও ডমিনো খেলতে থাকা লোক দুজনের কিন্তু একজনেরও এদিকে মন নেই। তারা একবারের জন্যেও চোখ তুলে তাকায়নি পর্যন্ত। ইংল্যান্ডে আসতে পেরেছে কি ভালো লাগছে, মনে হচ্ছে সব কষ্ট যেন শেষ হয়ে গেছে। স্যার অ্যান্ড্রু ফোক্সকে সঙ্গী হিসেবে কেমন লাগলো? উনি আমাদের জন্য যা করেছেন কোনোদিন ভুলতে পারবো না আমরা। ভদ্রমহিলার মেয়ের নাম সুজান। সুন্দরী মেয়েটির মায়াবী চোখ জোড়া এই মুহূর্তে স্যার অ্যান্ড্রুর দিকে একবার চোরা চাহনি দিল। ওর চোখের ভাষা বুঝতে কষ্ট হলো না কারুরই। ভালোবাসার কৃতজ্ঞতা স্পষ্ট সে দৃষ্টিতে। তো আমরা এখন ইংল্যান্ডে। চারদিকে কৌতূহলী নজর বোলাতে বোলাতে বলল মেয়েটি। সাপারে বসা যাক, সবারই নিশ্চয়ই পেট চোচো করছে। হ্যাঁ, টেবিল ঘিরে বসে পড়ল সবাই। খোশ মেজাজে রয়েছে প্রত্যেকে। রোস্ট আর পুডিং এর ব্যবস্থা করা হয়েছে। নিজেদের নিয়ে এত বেশি মেতে রয়েছে তারা যে অন্য টেবিলে আগন্তুক দুজন যে উঠে পড়েছে সেটা খেয়ালই করল না কেউ। কোট গায়ে চড়ানোর সময় ওদের একজন বিড়বিড় করে বলল, সবাই দেখছি ভালোই আছে। তার সঙ্গী হঠাৎই হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর হামাগুড়ি দিয়ে চুপচাপ গিয়ে বসল ওক বেঞ্চটার নিচে, একেবারে নিঃশব্দে। ঘরের কারো চোখে পড়ল না ব্যাপারটা। গুড নাইট সবাইকে বলে প্রথমজন বেরিয়ে গেল কফি রুম ছেড়ে। সে বেরিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। যাক, আপদ বিদায় হলো শেষ পর্যন্ত। রাজা জর্জ দীর্ঘজীবী হন। এবার কাউন্ট দি টার্নির জন্য টোস্ট করব আমরা। প্রার্থনা করি তিনি যেন অল্প দিনের মধ্যেই ইংল্যান্ডে পৌঁছে যান। আপনার কথা যেন সত্যি হয়। ধৈর্য ধরুন ম্যাডাম, আপনার স্বামীও নিরাপদেই পৌঁছে যাবেন। ঈশ্বরের উপর সব ছেড়ে দিয়ে বসে আছি, এখন তিনিই ভরসা। প্রার্থনা করা ছাড়া তো আমার আর কিছুই করার নেই। আশায় বুক বেঁধে। ম্যাডাম, ঈশ্বরের ওপর অবশ্যই ভরসা রাখবেন, তবে আপনার ইংরেজ বন্ধুদেরকেও ভুলে যাবেন না যেন। কি যে বলেন, আপনাদের ওপর ওর পুরোপুরি আস্থা আছে, কিন্তু কি করব বলুন, মন তো মানে না। আমার স্বামী বিপদের মধ্যে পড়ে রয়েছেন। বাচ্চাদের কথা ভাবতে না হলে ওকে ফেলে কখনোই আসতাম না আমি। ওরা আবার আমাকে ছাড়া আসতে চাইল না। আপনারাও কথা দিলেন আমার স্বামীকে নিরাপদে পৌঁছে দেবেন। সব দিক ভেবে চলেই এলাম। আমি তো এখন নিরাপদ, কিন্তু উনি কি করছেন, কেমন আছেন, কিছুই তো জানি না। আমার এভাবে চলে আসাটা একদম উচিত হয়নি, একদম উচিত হয়নি। কান্নায় ভেঙে পড়লেন ভদ্রমহিলা। সুজান সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল মাকে। লর্ড অ্যান্টনি স্যার অ্যান্ড্রুকেও ছুঁয়ে গেল ওদের কষ্ট। তবে এদের সান্ত্বনা জানানোর মতো ভাষা খুঁজে পেলেন না ওনারা। আমি জানি বাবাকে আপনি ঠিকই পার করে আনতে পারবেন, যেভাবে আমাদের নিয়ে এলেন। ওর কথায় স্যার অ্যান্ড্রুর প্রতি এত বেশি আস্থা প্রকাশ পেল যে হাসি ফুটল সবার মুখে। সব কৃতিত্ব কিন্তু আমাদের নেতার, আমরা তার নির্দেশেই কাজ করি। আপনাদের নেতা মানে? হ্যাঁ, অবশ্য নেতা তো অবশ্যই একজন থাকবেন, এই কথা তো আগে আসলে একবারও ভাবিনি। আচ্ছা, উনি কোথায় থাকেন?
মানে ওকে কৃতজ্ঞতা জানানো দরকার। কিছু মনে করবেন না ম্যাডাম, সেটা সম্ভব না। কেন? কারণ স্কারলেট পিম্পারনেল আড়ালে থেকে কাজ করতেই ভালোবাসেন। কজন বিশ্বস্ত অনুগামী ছাড়া তার পরিচয় আর কেউ জানে না, এবং অনুগামীরাও তার পরিচয় গোপন রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। স্কারলেট পিম্পারনেল, বাবা অদ্ভুত নাম তো। এমন নাম কেন? এর মানে কি? সুজানের কৌতূহলী চোখজোড়া স্যার অ্যান্ড্রুর ওপর স্থির। স্কারলেট পিম্পারনেলের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এই দুই ফুটে উঠছে তার চোখে। স্কারলেট পিম্পারনেল ইংল্যান্ডের এক জাতের ফুল, অবশ্য দুনিয়ার সবচেয়ে দুঃসাহসী মানুষটির নামও বটে। হ্যাঁ, আমি ওনার নাম শুনেছি। বয়সও নাকি অল্প ওনার। প্যারিসে তো সবাই তার নাম জানে। কোনো অভিজাত প্যারিস থেকে পালিয়ে গেলেই পাবলিক প্রসিকিউটর মিস্টার ফোকুয়ে টিনভিল একটা করে কাগজ পান, লাল রঙের একটা ফুল আঁকা থাকে তাতে, তাই না? ঠিক তাই। তার মানে ভদ্রলোক আজও অমন একটা কাগজ পাচ্ছেন? হ্যাঁ। ভদ্রলোকের চেহারাটা যা হবে না, লাল ফুলটা দেখলেই মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করবে তার। স্যার, আসলে আমার কাছে সবটাই না কিরকম ওই রূপকথার গল্পের মতন শোনাচ্ছে। রূপকথাই ভাবুন না, অসুবিধে কিসের? আপনারা আর আপনাদের নেতা কেন এত বড় ঝুঁকি নিচ্ছেন ফরাসিদের জন্য? স্পোর্টস কাউন্টেস, স্পোর্টস। আমরা খেলা পাগল জাতি। বাঘের থাবা থেকে শিকারকে বার করে আনাও এক ধরনের খেলা, তাই না? ব্যাস, শুধু এটাই, আর কি কোনোই কারণ নেই? সেটা আপনিই খুঁজে নিন না। এটা আমাদের কাছে নিছকই একটা খেলা, জীবনের ঝুঁকি নিয়ে মানুষের চোখে ধুলো দেওয়া। অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ালেন কাউন্টেস। এই ধনী যুবকরা শুধুমাত্র আনন্দের জন্য জীবন বাজি রাখছে, গাঁটের পয়সা খরচ করছে, তা তিনি বিশ্বাস করেননি বা কিভাবে? ফ্রান্সের মাটিতে একবার পরিচয় ফাঁস হয়ে গেলে নিশ্চিত মৃত্যু। তারপরেও এই দুঃসাহসী ইংরেজ যুবকদের দলটি বারবার উদ্ধার করে আনছে ফরাসি অভিজাতদের। নিজের পলায়নের কথা ভেবে কেঁপে উঠলেন তিনি। একটা ছ্যাকরা গাড়ির হুডের তলায় লুকিয়ে দুই সন্তান সহ পালিয়ে এসেছেন। বাইরে চিৎকার করছিল জনতা, সমস্ত অভিজাতদের মাথা কাটা চাই। আচ্ছা, আপনাদের দলে মোট কজন মেম্বার? 20 জন। একজন নির্দেশ দেন আর অন্যরা পালন করে। আমরা প্রত্যেকে ইংরেজ, তাই প্রত্যেকেই শপথবদ্ধ যে নেতাকে মানব এবং নিরীহ মানুষদের উদ্ধার করব। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। ফ্রান্সে সবাই রেগে আছে আমাদের ওপর, বিশেষ করে মহিলারা। হ্যাঁ, এদের মধ্যে মার্গারেট সেন্ট জাস্টের কথাই ধরুন। সে সবার সামনে নে মার্কুইজ অফ সেন্ট সিড এবং তার পরিবারের কি বদনামটাই না করেছে, আর তার ফলে জীবন দিতে হয়েছে ওদেরকে। মার্গারেট সেন্ট জাস্ট, ঠিক জানেন তো? হ্যাঁ, নামকরা অভিনেত্রী ছিল, বিয়ে করেছে এক ইংরেজকে। চেনেন নাকি তাকে? চিনি মানে? লেডি ব্ল্যাকনিকে চিনব না? ইংল্যান্ডের সবচেয়ে বড় লোকের স্ত্রী উনি, আমরা সবাই চিনি তাকে। প্যারিসে আমরা একই স্কুলে পড়তাম, দুজনে একই সঙ্গে ইংল্যান্ডে এসেছিলাম ভাষা শেখার জন্যে। ওকে তো ভালো মেয়ে বলেই জানতাম, সে যে এমন কাজ করবে ভাবাই যায় না। হ্যাঁ, আমারও বিশ্বাস হতে চাইছে না যে মার্কুইস অফ সেন্ট সিডের বদনাম কেন করবেন উনি। নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল। না, তা নয় স্যার। মার্গারেট সেন্ট জাস্টের ভাই মার্কামারা রিপাবলিকান। আমার কাজিন মার্কুইস অফ সেন্ট সিয়ের সঙ্গে কি নিয়ে যেন গোলমাল হয়েছিল তার। সেন্ট জাস্টরা ছিল গরিব লোক, রিপাবলিকান সরকার ওদেরকে গুপ্তচরের চাকরি দিয়েছে। এই হচ্ছে আসল ঘটনা। কেন?
আপনারা জানতেন না? উড়ো খবর কানে এসেছিল, তবে পাত্তা দিইনি। মহিলার স্বামী স্যার পার্সি ধনী লোক, প্রিন্স অফ ওয়েলসের ঘনিষ্ঠ বন্ধু। কাজেই তার স্ত্রীর পরিবার সম্পর্কে কোনো কথা রটলে প্রমাণ ছাড়া সেটা বিশ্বাস করি কিভাবে? যাকে বাদ দিন। ইংল্যান্ডে এখন শান্তিতে থাকতে পারলেই আমরা খুশি। ওই মহিলার মুখ যেন জীবনে আর দেখতে না হয়। তিনি যখন কথা বলছেন তখন একটা দূরাগত কোচের ঠন ঠন শব্দ শুনতে পাওয়া গেল। ক্রমশ জোরালো হচ্ছে শব্দটা। এই মুহূর্তে খোয়া বিছানো রাস্তায় ঘোড়ার খুঁড়ের আওয়াজ শোনা যাচ্ছে। পর মুহূর্তেই এক স্টেবল বয় কফি রুমের দরজা ঠেলে ঢুকে পড়ল। যথেষ্ট উত্তেজিত সে বলল, স্যার পার্সি ব্যালকনি তার স্ত্রীকে নিয়ে এক্ষুনি এসে যাবেন। খানিক বাদেই ফিশারম্যানস রেস্টের বারান্দার কাছে 4 ঘোড়ায় টানা সুসজ্জিত কোচটি এসে থামল। স্টেবল বয়ের ঘোষণা শুনেই লাফিয়ে উঠলেন লর্ড অ্যান্টনি। লেডি ব্ল্যাকনিকে 1 মিনিটের জন্য দেরি করিয়ে দিন, বাইরে গিয়ে গল্প শুরু করুন ওর সঙ্গে। এই ফাঁকে এরা সরে যাবেন ঘর থেকে। কি মুশকিল যে হলো। উত্তেজিত কণ্ঠে নির্দেশ দিতে লাগলেন জেলি ব্যান্ডকে। দাঁড়িয়ে পড়েছেন কাউন্টেসও, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন। বাইরে পরিচারক তখন অভ্যর্থনা জানাচ্ছে ওদের। একটু পরেই সবার কণ্ঠ ছাপিয়ে মিষ্টি একটা গলা কলকল করে উঠল। উচ্চারণে ভিনদেশি ভাব স্পষ্ট। ঘর ছেড়ে বেরোনোর সময় কাউন্টেসের কানেও গেল কণ্ঠস্বরটা। সুজানও মায়ের পিছু নেওয়ার জন্য তৈরি হল, তবে একই সঙ্গে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে রইল দরজার দিকে। স্কুল বান্ধবীর সঙ্গে দেখা করতে বড্ড মনটা আনচান করছে তার। কি দিন রে বাবা। কোকিল কণ্ঠীর কথাগুলো শুনতে পেল সকলে। সুজান, কাম হিয়ার, কাম হিয়ার। মা, মাই লেডি, I'm sorry, my lady. ভেবে পাচ্ছেন না কিভাবে সম্মানিত অতিথিদের ঘরে ঢোকা থেকে বিরত করবেন। কি ব্যাপার বলুন তো, ঘরে ঢুকতে দেবেন না নাকি? উফ, শীতে মরছি বাপরে। ফায়ার প্লেসটা কোথায়? পর মুহূর্তেই জিলি ব্যান্ডকে আলতো করে ঠেলে কফি রুমে ঢুকে পড়লেন লেডি ব্ল্যাকনি। লেডি ব্ল্যাকনি লম্বা, দেখতেও খুব সুন্দরী। কাউন্টেস পর্যন্ত এই সুন্দরী যুবতীকে দেখে থমকে দাঁড়াতে বাধ্য হলেন। লেডি ব্ল্যাকনি এক ঝলক ঘরের সবাইকে দেখে নিলেন। স্যার অ্যান্ড্রুর দিকে চেয়ে মাথা নাড়লেন তিনি, হাত বাড়িয়ে দিলেন, বললেন, কেমন আছেন লর্ড টনি? ডোভারে কি ব্যাপার? তারপর জবাবের অপেক্ষা না করেই অপরদিকে ঘুরে কাউন্টেস ও সুজানের মুখোমুখি হলেন। আরে সুজান না, ইংল্যান্ডে কবে এলে? ম্যাডামও এসেছেন দেখছি। উজ্জ্বল হয়ে উঠল তার চেহারা। তিনি দুহাত বাড়িয়ে দিলেন সুজানের উদ্দেশ্যে। হাসি মুখে ওদের দিকে এগিয়ে গেলেন তিনি। ওদিকে প্রমাদ গুনছেন লর্ড অ্যান্টনি আর স্যার অ্যান্ড্রু। সাধারণ মানুষের প্রতি ফরাসি অভিজাতদের তিক্ত দৃষ্টিভঙ্গি ও ঘৃণার কথা ভালোই জানা আছে তাদের। লেডি ব্ল্যাকনির ভাই আর্মান্ড সেন্ট জাস্ট একজন রিপাবলিকান। সেন্টসির পরিবারের সঙ্গে তার বিবাদের ফলে সেই পরিবারের প্রায় সব সদস্যকেই প্রাণ হারাতে হয়েছে। ফ্রান্সে সেন্ট জাস্টের দল জয়লাভ করেছে, ফলে পালাতে বাধ্য হয়েছেন কাউন্টেস ও তার সন্তানরা। কাজে সেন্ট জাস্টের বোনকে ক্ষমা করার কথা ভাবতেই পারেন না তিনি। সুজান, ডোন্ট টক টু দ্যাট লেডি। কাউন্টেস হাত রাখলেন মেয়ের বাহুতে। কথাগুলো ইংরেজিতেই বললেন ভদ্রমহিলা, যাতে ঘরের প্রত্যেকে বুঝতে পারে। 2 ইংরেজি ভদ্রলোক, সরাইখানার মালিক ও তার মেয়ে, আঁতকে উঠল। কাউন্টেস এত সাহস পেলেন কিভাবে? লেডি ব্ল্যাকনি শুধু যে স্যার পার্সির স্ত্রী তাই নয়, তিনি ওয়েলসের রাজকুমারীর বান্ধবীও বটে। মার্গারেট ও কাউন্টেসের মধ্যে অবশ্য কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। কাউন্টেস তখনও রিজু ভঙ্গিতে দাঁড়িয়ে, হাত
তার মেয়ের বাহুতে। ভ্রু উঁচিয়ে শ্রাগ করলেন লেডি ব্ল্যাকনি। সুজান, তোমার পায়ের তলায় কি আঠা লাগিয়ে দেওয়া হয়েছে? এখন আমরা ইংল্যান্ডে, ম্যাডাম। সুজানের হয়ে জবাব দিলেন তার মা। আমি চাই না আমার মেয়ের সঙ্গে আপনি কথা বলুন। এ ব্যাপারে আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে, রাইট? লেডি ব্ল্যাকনির দিকে দৃষ্টিপাত না করে লর্ড অ্যান্টনি ও স্যার অ্যান্ড্রুর উদ্দেশ্যে মাথা নিচু করলেন ভদ্রমহিলা। তারপর গটগটিয়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। ঘরে পিন পতন নিস্তব্ধতা। মূর্তির মতো যেন জমে গেছেন মার্গারিট। চোখে পাথুরে দৃষ্টি। অবশ্য সুজান ওর মায়ের পিছু নিতে যেতেই বদলে গেল তার চোখের ভাষা। বিষণ্ণতা স্থান করে নিয়েছে তার দু চোখে। ব্যাপারটা লক্ষ্য করে মার্গারিটের জন্য মনটা খারাপ হয়ে যায় সুজানের। ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন পুরনো বান্ধবীকে, চুমু খেলেন, তারপর ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সুজানের আচরণে পরিবেশ হালকা হয়ে এলো অনেকখানি। মহিলার কি মেজাজ দেখলেন? স্যার অ্যান্ড্রুকে উদ্দেশ্য করে বললেন মার্গারিট। ওয়েল, বুড়ো বয়সে আমার এরকম ভীমরতি না ধরলেই হলো। মার্গারিট উঁচু গলায় কাউন্টেসের গলা নকল করে বললেন, ও সুজান, ওই মহিলার সঙ্গে কোনো কথা নয়। ব্রাভো, ব্রাভো, দারুণ। আপনার মতন অভিনেত্রীকে ছিনিয়ে নিয়ে পার্সি প্যারিসবাসীর বিরাট ক্ষতি করে দিয়েছেন। স্যার পার্সি অনেক কিছুই পারেন। গোমরা মুখো কাউন্টেসকেও হয়তো হাসিয়ে ছাড়তেন। কাউন্টেস ডি টার্নির ছেলে ঘরেই রয়েছে। প্রয়োজন পড়লে মায়ের সম্মান রক্ষার্থে ডুয়েল লড়বে সে। লেডি ব্ল্যাকনি তার মায়ের নকল করে দেখানোর জন্য যেই সে প্রতিবাদ জানাতে যাবে, ঠিক তখনই উঁচু স্বরে হাসির শব্দ কানে আসে তার। দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন জমকালো পোশাক পরিহিত লম্বা মতো এক ভদ্রলোক। স্যার পার্সি ব্ল্যাকনির লম্বা চওড়া শক্ত ধাতের শরীর। সুদর্শনই হয়তো বলা যেত তাকে, যদি না তার ভাবলেশীন চোখ জোড়া আর নির্বোধ হাসি বিপত্তি ঘটাত। স্যার পার্সি ইংল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তি। বছরখানেক আগে সুন্দরী লেডি ব্ল্যাকনিকে বিয়ে করে এনে লন্ডনের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। অনেকেই ভেবে অবাক হয়েছে, তার মতো মোটা বুদ্ধির লোক অমন বুদ্ধিমতী স্ত্রী বাগালেন কিভাবে। প্যারিসে মার্গারিট অর্থাৎ লেডি ব্ল্যাকনির ভক্তের অভাব ছিল না। তাছাড়া তিনি রিপাবলিকান, সকলেই সমান তার চোখে। তিনি বলতেন, টাকা আর বংশ পরিচয় পূর্বপুরুষরা রেখে যেতে পারে, কিন্তু বুদ্ধি ওটা নিজস্ব ব্যাপার, সেটা অর্জন করে নিতে হয়। প্যারিসের প্রতিষ্ঠিত পুরুষরা প্রায় বেড়াতে যেত তার বাড়িতে, কিন্তু একদিন এমন একটি কাজ করে বসলেন মহিলা যে থ হয়ে গেল প্রত্যেকে। বলা নেই কওয়া নেই, তিনি বিয়ে করে বসলেন স্যার পার্সিকে। বন্ধুরা বুঝে পেল না কোন বুদ্ধিতে তিনি স্যার পার্সির মতো এক নির্বোধ লোককে বিয়ে করলেন। গুঞ্জন উঠল, স্যার পার্সির টাকার জন্যই মার্গারিট বিয়েটা করেছেন। কেউ কেউ বলল, মার্গারিট সত্যিকারের ভালোবাসা পেয়েছেন ভদ্রলোকের কাছ থেকে, আর তাছাড়া স্যার পার্সিকে বিয়ে করলে নিজের ইচ্ছে মতো চলতে পারবেন তিনি। কিন্তু আসল ব্যাপার হচ্ছে, মার্গারিট টাকা পয়সার পরোয়া কখনোই করেন না। ভালো বংশের আরো অনেক ধনী অনুরাগী তার পিছনে ঘুর ঘুর করত, কিন্তু তিনি সেসব চাননি। লন্ডন সমাজ প্রথম কিছুদিন মনে করেছিল স্যার পার্সি ভুল করেছেন। এমন বর্ণময় চরিত্রের মেয়েকে বিয়ে করা তার উচিত হয়নি। স্যার পার্সি সবে লন্ডনের উঁচু সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শৈশবে বিদেশে ছিলেন তিনি। তার জন্মের সময় মা ছিলেন অসুস্থ, পাগল আর কি। তখনকার দিনে পাগলামিকে ঈশ্বরের অভিশাপ মনে করা হতো। পার্সির বাবা চিকিৎসার সব রকম ব্যবস্থাই করলেন, কিন্তু তাতে কোনো ফল হল না। অসুস্থ মা ও তার পরিচর্যায় সদা ব্যস্ত বাবার ছত্রছায়ায় মানুষ হলেন তিনি। তার বাবা খুব একটা খরুচি লোক ছিলেন না,
ফলে বাবা মার মৃত্যুর পর বিপুল সম্পত্তির মালিক হলেন স্যার পার্সি। লন্ডন সমাজ দুহাত বাড়িয়ে বরণ করে নিল তাকে ও তার স্ত্রীকে। ভদ্রলোকের রয়েছে টাকা আর তার স্ত্রীর রয়েছে গুণ। প্রিন্স অফ ওয়েলসের সঙ্গেও খাতির হয়ে গেল এই দম্পতির। 6 মাসের মধ্যেই শহরের ফ্যাশন আর স্টাইলের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেলেন এরা দুজনেই। লন্ডনের যুবকরা স্যার পার্সির বোকা মহান হাসি পর্যন্ত অনুকরণ করতে শুরু করল। স্ত্রীর গর্বে স্যার পার্সি মর্যাদাপূর্ণ। স্ত্রীকে রাজ্যের গয়নাগাটি কিনে উপহার দিতে শুরু করলেন তিনি। রিচমন্ডের চমৎকার এক বাড়িতে বসবাস করেন তারা। মাঝে মধ্যে পার্টি হয় সেখানে। লন্ডনের অভিজাতরাও নিমন্ত্রণ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। সে যাই হোক, কফি রুমে ঢুকে স্যার পার্সি দেখতে পেলেন কারো মুখে কোনো কথা নেই। কি খবর টনি? ফোক্স কেমন আছেন? কি বাজে দিন দেখেছেন? ব্যাপার কি, সবাই এত চুপচাপ কেন? এমনি, তুমি চিন্তা করো না। তেমন কিছু হয়নি, শুধু তোমার স্ত্রীকে একটু অপমান করা হয়েছে, এই যা। কি বললে? কার এত বড় সাহস? তরুণ কাউন্ট এগিয়ে এলো সামনে, ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, আমার মা কাউন্টেস ডিটার্নি ওনাকে অপমান করেছেন। আমি তার হয়ে ক্ষমা চাইতে পারছি না, কারণ তিনি ঠিক কাজই করেছেন। আপনি অপমানিত বোধ করলে আমার সঙ্গে ডুয়েল লড়তে পারেন। ভালোই তো। এত সুন্দর ইংরেজি শিখেছ কোথায়? স্যার, আমি আপনাকে ডুয়েলে চ্যালেঞ্জ করছি। আরে করছোটা কি তুমি? দেখছেনই তো, তলোয়ার ড্র করছি। আপনি তো খেলোয়াড় মানুষ লর্ড টনি। কার পক্ষে বাজি ধরবেন? আমি কিন্তু এই কাউন্টের পক্ষে। স্যার পার্সি তখন ঢুলু ঢুলু চোখে চেয়ে রয়েছেন তরুণের দিকে। তারপর গোটা কয়েক হাই তুলে বললেন, তলোয়ার দিয়ে কি হবে? ডুয়েল স্যার। ডুয়েল? তুমি দেখছি রক্ত ঝরাতে চাও, কিন্তু আমি যে ডুয়েল লড়ি না। ডুয়েল লড়ে বোকারা, তাই না টনি? লর্ড টনি, এই ছেলেটির কিন্তু মেজাজ চড়ে গেছে। একে এক্ষুনি ঠেকান, না হলে অনর্থ হবে। ঠিকই বলেছেন। ইংল্যান্ডে পৌঁছেই মারামারিতে জড়িয়ে পড়লে তোমার নামই তো বদনাম হবে। তাই আমি কোনো অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তো ভালো ছেলের মতো কথা। ফোক্স, এসব পচা মালগুলোকে ইংল্যান্ডে আনার পথে মাঝ সমুদ্রে ফেলে দিলেই পারতেন। হেসে ফেললেন মার্গারেট। চোয়াল শক্ত হলো তরুণ কাউন্টের, তবে মাথা নিচু করে রইল। ঘরে শান্তি ফিরে এলো আবারও। জেলি, তাড়াতাড়ি এক বাটি গরম পানসের ব্যবস্থা করো। জলদি জলদি জলদি। না, আমাদের পানস গেলার আর সময় নেই। ক্যাপ্টেন চলে আসবেন শিগগিরই। জোয়ার থাকতে থাকতেই আমার ভাইয়ের রওনা দেওয়া উচিত। আরে এখনো অনেক সময় আছে। দেখুন, আমার মনে হয় ইয়র লেডিশিপ, আপনার ভাই ক্যাপ্টেনের সঙ্গেই আসবেন। বাহ, তবে তো আরো ভালো। আরমান্ডো তবে খানিকটা পানস খেয়ে যেতে পারবে। আমি বরং একটু বাইরে গিয়ে দেখি ওরা আসছে কিনা। কেউই আপত্তি করলেন না। সবাই জানেন মার্গারেট তার ভাই আরমান্ডকে অসম্ভব ভালোবাসেন। রিচমন্ডে বোনের সঙ্গে কদিন কাটিয়েছে সে, এখন ফিরে যাচ্ছে তার দেশে কর্তব্যের টানে। স্যার পার্সি কফি রুমের দরজা খুলে দিলেন স্ত্রীর জন্য। বাইরে বেরিয়ে এসে প্রাণ ভরে শ্বাস নিলেন মার্গারেট। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশে ভেসে যাচ্ছে মেঘের ভেলা, তার ভেতর থেকে উঁকি দিচ্ছে সূর্য। বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে চাইলেন মার্গারেট। সাদা পালের আকর্ষণীয় স্কুনারটা আরমান্ডকে ফ্রান্সে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষামান। দূর থেকে দুটো মানুষকে ফিশারম্যানস রেস্টের দিকে আসতে দেখা গেল। একজন বয়স্ক মতো নাবিক, আর অপরজন তরুণ, এক হারা গরম। আরমান্ড! ভাইকে দেখতে পেয়ে হাসি ফুটল মার্গারেটের মুখে। সামান্য পরেই ভাই আর বোন
আলিঙ্গনবদ্ধ হল। বৃদ্ধ ক্যাপ্টেন দাঁড়িয়ে রইলেন একপাশে। তা জাহাজ ছাড়তে আর কতক্ষণ বাকি ব্রিগস? ওই আধ ঘন্টা মতন। ভাইয়ের হাত ধরে পাহাড়ের দিকে এগোলেন মার্গারিট। আর আধ ঘন্টা পরে তুই আমার কাছ থেকে অনেকটা দূরে চলে যাবি রে ভাই। আমার মনটা কিছুতেই মানতে চাইছে না। এই কটা দিন কত তাড়াতাড়ি ফুরিয়ে গেল না? বেশি দূরে যাচ্ছি আর কই, তাছাড়া ফিরেও তো আসবো জলদি। আসলে আমি দূরত্বের কথা বলছি না রে, প্যারিসের যা অবস্থা। হাজার হোক, দেশটা তো আমাদের। তা ঠিক, তবে কি জানিস তো ভাই, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরা দুজনেই তো রিপাবলিকান, স্বাধীনতা আর সাম্যে বিশ্বাসী, কিন্তু নিশ্চয়ই স্বীকার করবি ঘটনা এত দূর না গড়ালেও চলতো, isn't it? চুপ করো। এই দেখ, ইংল্যান্ডেও তুই ওসব ব্যাপারে কথা বলতে ভয় পাচ্ছিস, আর ফ্রান্সেও। তুই আর ওদেশে যাস না রে ভাই, প্লিজ যাস না। যদি মার্গারেট, তুমি তো সাহসী মানুষ। তোমার ভাই যদি কাপুরুষের মতো আচরণ করে তবে তবে তোমার মান থাকবে? হ্যাঁ আরমান্ড, তুই ছাড়া আমার আর কে আছে বল? কেন, পার্সি ও আছে না? ও আমাকে আর আগের মতো ভালোবাসে না। মার্গারেট, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। প্রশ্নটা এতদিন চেপে রেখেছিলাম, কিন্তু আর পারছি না। কি প্রশ্ন? তোমার স্বামী কি জানে, মানে ওই মার্কুইস সেন্ট সিরের গ্রেপ্তার হওয়ার ব্যাপারে তোমারও যে হাত ছিল, তা কি তোমার স্বামীকে বলেছো? বিয়ের পর খানিকটা জানিয়েছি, তবে অন্য লোকের মুখে আগেই ও ঘটনাটা শুনেছে, তাই আমিও আর গায়ে পড়ে বলতে যাইনি। তারপর আর কি, সে আমাকে এখন প্রাণপণে ঘৃণা করে। কিন্তু ও তো তোমাকে অসম্ভব ভালোবাসতো। বাসতো, তবে এখন আর বাসে না। ও আমাকে তো রীতিমতো পুজো করতো, সেজন্যই তো বিয়ে করেছিলাম ওকে, আর অন্য কোনো কারণ ছিল না। ভেবেছিলাম সারা জীবন ও এমন করেই আমাকে ভালোবাসবে, কিন্তু বিয়ের কদিনের মধ্যেই সব স্বপ্ন ভেঙে গেল আমার। যাক সে কথা। গলা বুঝে এলো মার্গারিটের। কান্নায় ভেঙে পড়লেন মহিলা। দীর্ঘশ্বাস পড়ল মার্গারিটের। বোনের মনের কষ্ট ছুঁয়ে গেছে আরমান্ডকেও। ফ্যাকাশে দেখাচ্ছে তার মুখ, তবে সে জানে কেন স্যার পার্সি বদলে গিয়েছেন। তিনি বংশ পরিচয় নিয়ে গর্বিত। যখন জানতে পেরেছেন মার্গারিট অভিজাত বংশীয় এক লোক ও তার পরিবারের সঙ্গে শত্রুতা করেছে, তখনই বিগড়ে গেছেন ভদ্রলোক। দোষ কিন্তু ওকেও দেওয়া যায় না। ওর জায়গায় আমিও হলে আমি হয়তো খেপে যেতাম। এই নির্বিচার খুনোখুনি আমার নিজেরই একদম ভালো লাগছে না। সুযোগ থাকলে আমি অভিজাতদের পালিয়ে আসতে সাহায্য করতাম। আরে ওদের তো আর সবাই খারাপ নয়। আমার তো মনে হচ্ছে তুই ওদের প্রতি দুর্বল। হ্যাঁ অবশ্যই, তা তো খানিকটা বটেই। সেন্ট সিরের মেয়েকে ভালোবাসতাম, জানোই তো। ওকেও তো মেরে ফেলা হয়েছে। আরমান্ড, সত্যি করে একটা কথা বলবি? কি কথা বলো? তুই কি অভিজাতদের সাহায্য করছিস ভাই? হ্যাঁ করছি। সময় গড়িয়ে গেছে। ব্রিগস ডাকাডাকি করছেন। বোনের বিয়ের পর এই প্রথমবারের মতো ইংল্যান্ডে এসেছে আরমান্ড। এসে বুঝতে পেরেছে বিয়ের কমাসের মধ্যেই একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছে দুজনের মাঝখানে। ভাই বোন পরস্পরকে এখনো আন্তরিকভাবে ভালোবাসে, তবে দুজনেই যেন দুই সংসারের বাসিন্দা।
একজন অন্যজনের সংসারে সাহস করেও ঢুকতে পারে না। পাহাড় থেকে নেমে এলো দুজনে। ব্রিগস অপেক্ষা করছিলেন সৈকতের ধারে দাঁড়িয়ে। আরমানকে নিয়ে এবার উঠে পড়লেন একটা বোর্ডের ওপর। সাবধানে থেকো আর নিজের যত্ন নিও, কেমন? বোনকে চুমু খেয়ে বলল আরমান্ড। তুই তুই সুস্থ অবস্থায় ইংল্যান্ডে ফিরে আসিস প্লিজ। আমি আমি অপেক্ষায় থাকব। কোনো মতে বলতে পারলেন মার্গারেট। তার দু চোখ ছাপিয়ে কান্নার বান আসছে। ইতিমধ্যেই ডে ড্রিম পাল তুলেছে। বিষাদে ভরে রয়েছে মার্গারিটের মন। ধীরে ধীরে চোখের দৃষ্টি থেকে দূরে সরে যাচ্ছে সেই জাহাজ। মার্গারিট যেখানে দাঁড়িয়ে, তার বাঁ পাশে ফিশারম্যানস রেস্টের আলোর ঝলকানি। মাঝে মধ্যে ভেসে আসছে হাসির শব্দ আর দু চারটে কথা। স্বামীর গবেট হাসি জ্বালা ধরাচ্ছে তার শরীরে। লোকটি অনেক করেছেন তার জন্য, তবুও বিতৃষ্ণা দূর হয় না মার্গারিটের। স্বামীকে প্রায় কথার ঘায়ে আঘাত করতে চান, বোঝাতে চান নির্বোধ লোকটিকে তিনি ঘৃণা করেন। তবে এত সবের পরও তার প্রতি লোকটার এক সময়ের দুরন্ত ভালোবাসার কথা মনে পড়লেই হাহাকার করে ওঠে অন্তরের ভিতরটা। কিভাবে যেন কর্পূরের মতো উবে গেল স্যার পার্সির ভালোবাসা, অনুরাগ। বিয়ের পরদিন স্বামীকে জানিয়েছিলেন কজন বন্ধুকে তিনি মার্কুইস অফ সেন্ট সিরের কথা বলেছেন। সেসব বন্ধুরা কথাগুলোকে মার্কুইসের বিরুদ্ধে লাগিয়ে সপরিবারে তাকে গিলোটিনে পাঠানোর ব্যবস্থা করেছে। মার্কুইসকে ঘৃণা করেন মার্গারিট। বেশ কয়েক বছর আগে আরমান্ড তার মেয়ে অ্যাঞ্জেল সেন্ট সিরের প্রেমে পড়েছিল। একদিন কবিতা লিখেও পাঠিয়েছিল মেয়েটিকে। পরদিন রাতের বেলায় প্যারিসে ঢোকার মুখে মার্কুইসের চাকরদের হাতে বেদম মার খেতে হয়েছিল তাকে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিল সেই দিন। একজন অভিজাত বংশের মেয়েকে ভালোবাসায় ছিল তার একমাত্র অপরাধ। তারপরেই আসে বিপ্লব। মার্গারিট ও তার ভাই সমর্থন করলেন বিপ্লবকে, কিন্তু মার্কুইস করলেন না। মার্গারিট জানতে পারলেন মার্কুইস অস্ট্রিয়ার সম্রাটকে এই বিদ্রোহ দমন করতে আহ্বান জানিয়েছেন। খবরটা মার্গারিটের বন্ধুদের মাধ্যমে ট্রাইব্যুনালের কানে যেতেও দেরি হল না। গ্রেফতার করা হলো মার্কুইসকে। তল্লাশি চালানো হলো তার বাড়িতে। গোপনীয় চিঠি আর কাগজপত্র পাওয়া গেল। অস্ট্রিয়ার সম্রাট মার্কুইসের আহ্বানে সাড়া দিয়ে সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে মার্কুইসকে সপরিবারে গিলোটিনে মুন্ডু দিতে হল। কিন্তু ঘটনাটা মার্গারিটকে খুশি করতে পারেনি। তার জন্য এতগুলো মানুষের প্রাণ গেল এটা তিনি মানতে পারলেন না। তবে তার কিছু করারও ছিল না। স্যার পার্সিকে কথা বলাতে তিনি যে ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেবেন তা ভাবতে পারেননি মার্গারিট। কথাগুলো অবশ্য খুব শান্তভাবেই শুনছিলেন ভদ্রলোক, কোনো মন্তব্য করেননি। তবে এরপর থেকে তার মধ্যে ভালোবাসার ছিটে ফোঁটাও আর খুঁজে পাননি মার্গারিট। দূরত্ব সৃষ্টি হতে লাগলো দুজনের মধ্যে। স্যার পার্সি যেন বেখাপ্পা দস্তানার মতো দূরে সরিয়ে দিলেন তাকে। মার্গারিট দুর্ব্যবহার করে উস্কে দিতে চেয়েছেন স্বামীকে। অন্য লোকের সঙ্গে প্রেমের অভিনয় করে ঈর্ষা জাগাতে চেয়েছেন, কিন্তু পারেননি। তিনি ঠিক বরাবরের মতোই রয়ে গেছেন। স্ত্রীর সঙ্গে ভদ্রভাবে কথা বলেন, প্রচুর হাত খরচ দেন, কিন্তু মনটা তার পড়ে থাকে অন্য কোথাও। এসব কথাই ভাবতে ভাবতে উদাস হয়ে গিয়েছিলেন মার্গারিট। শরীরটা বড্ড নিঃসঙ্গ বোধ করছেন এই মুহূর্তে। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি আরেকবার চাইলেন সমুদ্রের দিকে। তারপর ধীর পায়ে হাঁটতে লাগলেন সরাইখানার উদ্দেশ্যে। খানিক দূর এগোতেই দেখতে পেলেন এক আগন্তুক দ্রুত হেঁটে আসছে তার দিকে। লোকটিকে পাশ কাটাতে যেতেই বলে উঠল সে, সিটিজেন্স সেন্ট জাস্ট। নিজের নাম শুনে অবাক হয়ে গেলেন মার্গারিট। আগন্তুকের দিকে চেয়ে চেঁচিয়ে উঠলেন, প্রায় বাড়িয়ে দিলেন দুহাত।
শোভলিন! ঠিকই ধরেছেন সিটিজেন্স। লোকটির দিকে নীরবে 2 সেকেন্ড চেয়ে রইলেন মার্গারেট। শোভলিনের বয়স বছর 40, ধূর্ত চোখ জোড়া জল করছে। শোভলিন, আপনাকে দেখে আমি ভীষণ ভীষণ খুশি হলাম, কিন্তু ইংল্যান্ডে কেন এসেছেন বলুন তো? আমিও খুশি হয়েছি। আছেন কেমন? এই একরকম আছি। অবাক করলেন সিটিজেন্স। একটি নস্যি নিয়ে নাকে ঢোকালো। এতেই অবাক হয়ে গেলেন? আপনার মতো বুদ্ধিমান লোকের তো বোঝা উচিত ছিল যে এখানকার আবহাওয়া আমাকে স্যুট করছে না। আমার ধারণা ছিল যে কোনো সুন্দরী মহিলা ইংল্যান্ডের পল্লী জীবন উপভোগ করবে। জানি, আমারও করা উচিত ছিল, পারছি কই। বিয়ের 1 বছরের মধ্যেই বিরক্ত হয়ে গেলেন? হ্যাঁ। শোভলিন কোনো কথা না বলে আরেকটি নস্যি নিল। তা আপনার নেশা এখনো কাটেনি দেখছি। আমার কথা ছাড়ুন, স্যার পার্সিও তো ছাড়তে পারেননি। আচ্ছা, আমি বলছিলাম যে স্যার পার্সির কথা না ওঠালেই নয় কি? মাফ করবেন, আসলে এটা এমন এক নেশা যা ছাড়ানো দায়। খানিকক্ষণ দুজনে চুপচাপ, তারপর মুখ খুলল শোভলিন। আপনার বিরক্তি কাটানোর একটা উপায় বলে দিতে পারি। কি উপায়? স্যার পার্সি। তার সঙ্গে আবার কি? তার সঙ্গেই তো সবকিছু। উপায়টা হচ্ছে আপনি কাজে নেমে পড়ুন। কাজ? ফ্রান্সের হয়ে কাজ করবেন সিটিজেন্স। সে কি বলেন কি? আমি আবার ফ্রান্সের কোনো কাজে আসব? রিয়েলি বলছি। স্কারলেট পিম্পারনেলের নাম শুনেছেন? স্কারলেট পিম্পারনেল? স্কারলেট পিম্পারনেল? মশাই, আপনি আর কোনো কথা পেলেন না? কি সব ফালতু আলাপ! আজকাল তো হ্যাট, ঘোড়া, খাবারের ডিশ সব কিছুর নামই শুনছি স্কারলেট পিম্পারনেল নাকি। এমনকি আমি নতুন যে ড্রেসটার অর্ডার দিয়েছি সেটার নামও নাকি স্কারলেট পিম্পারনেল। এই ছদ্মনামের আড়ালে রয়েছে যে লোক, সে হলো ফ্রান্সের প্রধান শত্রু। রিপাবলিকান গভর্নমেন্ট আমাকে এখানে পাঠিয়েছে। আমার আসল কাজ হচ্ছে এই স্কারলেট পিম্পারনেলের দলের খোঁজ করা। নিশ্চয়ই শুনেছেন, শুধুমাত্র গত মাসেই বহু অভিজাত নিরাপদে চ্যানেল পেরিয়ে পালিয়ে এসেছে। তাদের পালানোর ব্যবস্থা করে দিয়েছে স্কারলেট পিম্পারনেলের দল। এই স্কারলেট পিম্পারনেল অত্যন্ত ধুরন্ধর একজন লোক। আমার গুপ্তচররা 1000 চেষ্টা করেও তার পরিচয় বের করতে পারেনি। আমি জানতে চাই যে কে এই স্কারলেট পিম্পারনেল, আর সেজন্যই আমি আপনার সাহায্য চাইছি। একবার শুধু ব্যাটার খোঁজ পেলেই হয়, পুরো দলটাকে হাতে নাতে ধরে ফেলব। লোকটাকে খুঁজে দিন সিটিজেন্স। ফ্রান্সের এই উপকারটুকু করুন। নিশ্চুপে ওর কথা শুনে গেছেন মার্গারেট। ফরাসি অভিজাতদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই তার, কিন্তু তাই বলে রক্তপাতও পছন্দ নয়। ইংরেজদের একটি দল ফরাসিদের প্রাণ রক্ষা করছে জানতে পেরে মনে মনে গর্ব অনুভব করছেন তিনি। পরের জন্য নিজের জীবনের ঝুঁকি নিচ্ছেন বলে এই দলের নেতার প্রতিও মনের গভীরে শ্রদ্ধা পোষণ করেন তিনি। তা ওই লোককে আমি কোথায় পাবো? আপনি তো প্রায় সব জায়গাতেই যান, অনেক কিছুই কানে আসে আপনার। আপনিই পারবেন আমাকে সাহায্য করতে। বললেই তো আর হয়ে গেল না। তাছাড়া স্কারলেট পিম্পারনেলের পরিচয় জানলেই বা কি করবেন আপনি? 1000 হলেও সে একজন ইংরেজ। সেজন্য ভাববেন না, একবার বাগে পেলেই ওকে সোজা গিলোটিনে পাঠাবো। তারপর না হয় ব্রিটিশ গভর্নমেন্টের কাছে দুঃখ প্রকাশ করব, ওর বউ বাচ্চাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেব। আপনার প্রস্তাবটা ভয়ঙ্কর। তিনি সরে যান শোভলিনের কাছ থেকে। লোকটিকে এই মুহূর্তে বিষাক্ত সাপের মতো লাগছে। সে আর যাই হোক, একজন ভালো বংশের ছেলে। এ কাজে আমি কখনোই রাজি হতে পারি না। তাহলে কি ধরে নেব যে পলাতক ফরাসি অভিজাতদের কাছে বারবার অপমানিত হতে চান আপনি? মার্গারেটের চেহারা মুহূর্তের জন্য বিবর্ণ দেখালেও
নিজেকে দ্রুত সামলে নিলেন তিনি। এই প্রশ্ন অবান্তর। নিজের সম্মান রক্ষা করার ক্ষমতা আমার আছে, আর আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারছি না। আপনার তো লোকের অভাব নেই, তাদের যান গিয়ে কাজে লাগান। মত পাল্টাবেন না সিটিজেন্স, লন্ডনে দেখা হবে। তা হবে, তবে কথার কোনো নড়চড় হবে না। কথা কটা বলে সোজা সরাইখানার দিকে পা বাড়ালেন তিনি। কফি রুমে মার্গারিটকে ঢুকতে দেখল শফলিন। তার ধূর্ত চাহনিতে হতাশার ছাপ পড়েনি, বরঞ্চ তার পাতলা ঠোঁট জোড়ায় বিদ্রুপের হাসি খেলে যাচ্ছে। এতক্ষণ ছিলে কোথায়? আজ রাতে লন্ডনে যেতে হবে, কাজেই সবার কাছ থেকে এখনই বিদায় নিয়ে নাও, যাও। স্বামী স্ত্রী বিদায় নিয়ে তাদের সুসজ্জিত কোচে গিয়ে উঠলেন। দুজনকেই 3 বার করে মাথা নিচু করে সম্মান জানালেন জেলি ব্যান্ড। সচরাচর এমন সম্মানিত অতিথি তো আসেন না তার সরাইখানায়। তারা চলে যাওয়ার পর লর্ড অ্যান্টনি ও স্যার অ্যান্ড্রু আয়েশ করে আগুনের সামনে বসলেন। অ্যান্ড্রু বললেন, স্কারলেট পিম্পারনেলকে কয়েক মিনিটের জন্য ফ্রান্সের ক্যালেতে দেখেছিলাম দিন 2 আগে। আমাদের 2 দিন আগে ইংল্যান্ডে পৌঁছেছেন তিনি। আগামী মাসের 2 তারিখে আপনাকে আর হেস্টিংসকে ক্যালেতে দেখা করতে বলেছেন। সেটা পড়েছে আগামী বুধবার। হ্যাঁ, আমাদের পরবর্তী কাজ হচ্ছে কাউন্ট ডি টার্নিকে ফ্রান্স থেকে বার করে আনা। জমবে কিন্তু ব্যাপারটা। সেন্ট জাস্টও আসলে তার সঙ্গে দেখা করতেই গেছেন। তাকে এখনো পর্যন্ত সন্দেহ করছে না কেউ, তবে তাদের দুজনকেই ইংল্যান্ডের মাটিতে নিয়ে আসা চিফের জন্যও কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। আমি এ কাজে চিফের সঙ্গেই থাকতে চাই। আমার জন্য বিশেষ কোনো নির্দেশ আছে? হ্যাঁ, সোভলিন নামে এক লোককে রিপাবলিকান সরকার ইংল্যান্ডে পাঠিয়েছে। সে আমাদের চিফের পরিচয় জানতে ব্যগ্র, যাতে তাকে কিডন্যাপ করে ফ্রান্সে পাঠানো যায়। এই লোক সঙ্গে করে একদল গুপ্তচর নিয়ে এসেছে। এদের সবার পরিচয় জানার আগে পর্যন্ত ঘন ঘন দেখা সাক্ষাৎ করতে বারণ করেছেন চিফ। উনি আমাদের সঙ্গে দেখা করতে চাইলে নিজেই ব্যবস্থা করে নেবেন বলেছেন। যুবক দুজন ঝুঁকে পড়লেন আগুন পোহানোর জন্য। স্যার অ্যান্ড্রু পকেট থেকে এক টুকরো কাগজ বের করলেন। আগুনের অস্পষ্ট আলোয় সেটা পড়তে চেষ্টা করছেন তারা। এত বেশি মনোযোগী হয়ে পড়লেন যে বেঞ্চের তলা থেকে একজন লোক যে বেরিয়ে এসছে তা খেয়ালই করলেন না। হামাগুড়ি দিয়ে নিঃশব্দে ওদের কাছাকাছি এলো লোকটি, একেবারে মিশে রইল অন্ধকারে। এটা পড়েই কাগজটা পুড়িয়ে ফেলতে বলেছেন। পকেট থেকে সিগারেট বার করলেন তিনি। এ সময় অন্য এক টুকরো কাগজ মেঝেতে পড়ল। সেটা কুড়িয়ে নিলেন লর্ড অ্যান্টনি। কি এটা? কে জানে, আপনার পকেট থেকেই তো পড়েছে। আশ্চর্য। আরে আরে এটা দেখছি চিফ লিখেছেন। কাগজটার পাঠোদ্ধার করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন তারা। হঠাৎ একটা মৃদু গোলমালের শব্দে সচকিত হলেন দুজনেই। বারান্দার দিক থেকে আসছে আওয়াজটা। কিসের শব্দ? সতর্ক করলেন স্যার অ্যান্ড্রু। দরজার দিকে এগোলেন লর্ড অ্যান্টনি। এক ধাক্কায় দরজা খুলতেই দু চোখের মাঝখানে প্রচন্ড এক খুশি মারল কে যেন। টলমল পায়ে পিছিয়ে গেলেন তিনি। এ সময় আঁধারে ঘাপটি মেরে বসে থাকা ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল অপ্রস্তুত অবস্থায় থাকা স্যার অ্যান্ড্রুর ওপর। তারা দুজন চেঁচিয়ে লোক জড়ো করার আগেই শত্রুপক্ষের আরো দুজন সপ্তাহমতো লোক মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দিল তাদের। তৃতীয় আরেকজন ঢুকল ঘরে। মুখোশ পরিহিত লোকটি সঙ্গীদের কাজে সন্তুষ্ট হয়ে মাথা ঝাঁকাল। গুড, ওদের পকেট হাতের সমস্ত কাগজপত্র বের করে নাও। আদেশ পালিত হল। মুখোশধারী একে একে সবকটা কাগজে চোখ বোলাতে লাগল। তারপর বলল, বাহ, ভালোই এগোচ্ছে। স্যার অ্যান্ড্রুর আরো গোটা 2 চিঠি খুলল সে। তবে একটায় আর্মান্ডো সেন্ট জাস্টের সই দেখে বেশ খুশি হল সে। বেটা বিশ্বাসঘাতক,
মার্গারিট সুন্দরীর এখন আর স্কারলেট পিম্পারনেলকে খুঁজে না দিয়ে উপায় রইল না। চিঠিগুলো পড়া শেষ করে নিজের দলের একজন লোককে ডাকল মুখোশধারী। এগুলো ওদের পকেটে রেখে দাও, আর দেখো কিছু পয়সা পাও কিনা। পকেট হাতড়ে বেশ কয়েকটা টাকা বার করল লোক। বাবাজিরা মনে করবে ছিঁচকে চোরের কাণ্ড। কনভেন্ট গার্ডেন থিয়েটারে উৎসব চলছে সেই রাতে। প্রেক্ষাগৃহ সম্পূর্ণ, তিল ধারণের জায়গা নেই সেখানে। দর্শকরা প্রাণ ভরে উপভোগ করছে আজকের নাটক। দ্বিতীয় অঙ্কের পর পর্দা পড়তেই নড়ে চড়ে বসল সবাই। বিলাসবহুল ভিভিআইপি অর্কেস্ট্রা বক্সে অনেক পরিচিত মুখ বসে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রধানমন্ত্রী মিস্টার পিট। প্রিন্স অফ ওয়েলসও রয়েছেন সেখানে। ঘুরে ফিরে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। মোটা মানুষটার প্রতি লোকের দৃষ্টি সহজেই আকৃষ্ট হচ্ছে। লর্ড গ্রিনভিলের বক্সে আরেকজন ব্যক্তিও কিন্তু সবার নজর কেড়ে নিয়েছে। শেয়ালের মতো ধূর্ত দুটো চোখের কল্যাণে, কালো পোশাক তার পরনে। ইংল্যান্ডের পররাষ্ট্র সচিব লর্ড গ্রিনভিল লোকটির সঙ্গে শীতল ভদ্রতা প্রদর্শন করছেন। কাউন্টেস ডি টার্নি মেয়েকে নিয়ে অন্য একটি বক্সে বসে রয়েছেন। কাউন্টেস কালো সিল্কের পোশাক পরেছেন। তার পাশে বসে আছেন লেডি পোর্টলেস। শোকাভিভূত কাউন্টেসকে হাসি খুশি রাখার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। তার পেছনে বসেছে সুজান আর তার ভাই। হলে ঢুকে চারিদিকে চেয়ে একটু চেনা মুখকে খুঁজেছে সুজান, কিন্তু নেই তিনি। ফলে নাটকের প্রতি সমস্ত আগ্রহই উবে গিয়েছে তার। ও লর্ড গ্রেনভিল। সচিবকে নিজের বক্সে ঢুকতে দেখে বলে উঠলেন লেডি পোর্টেলেস। আসুন, কাউন্টেস ডি টার্নির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। উনি ফ্রান্সের খবর জানার জন্য অধীর হয়ে রয়েছেন। পররাষ্ট্র সচিব এগিয়ে এসে হাত মেলালেন ভদ্রমহিলার সঙ্গে। না না, আমার কাছে ভালো কোনো খবর নেই। প্রতিদিন 100 জন করে মারা পড়ছেন। আর বলবেন না স্যার, এসব খবর শুনলে বুক ভেঙে যায়। আমি তো এখানে পরম নিশ্চিন্তে নাটক দেখছি, আর ওদিকে আমার স্বামী। শান্ত হন ম্যাডাম, আপনি নিজেকে অপরাধী কেন মনে করছেন? আপনার তো কিছুই করার নেই। বাচ্চাদের কথা ভেবেই তো সিদ্ধান্ত নিতে হয়েছে আপনাকে, তাই না? অযথা কান্নাকাটি করলে ওরাও তো ভেঙে পড়বে। আরে কি আশ্চর্য! গতকাল বললেন না যে স্কারলেট পিম্পারনেলের দল আপনার স্বামীকে নিয়ে আসবে, কথা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওনারাই তো আমার একমাত্র ভরসা। লর্ড হেস্টিংসের সঙ্গে কাল দেখা হয়েছে আমার। উনি অবশ্য আশা দিয়েছেন। হ্যাঁ, তবে আর ভাবনা কিসের, ওরা কথা রাখবেই। ইস, আমার যদি বয়সটা কম হতো। আপনার বক্সে যে বজ্জাত ফরাসিটা বসে রয়েছে, ওটাকে তাড়িয়ে দিন না। না না, সেটা সম্ভব নয় লেডি পোর্টেলস। ভদ্রলোক ফরাসি সরকারের দূত। ফ্রান্সে আবার সরকার আছে নাকি? জানতাম না তো। ফ্রান্সের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কাজেই ও দেশি দূতকে তাড়ানোর ক্ষমতা আমার নেই। ভেরি সরি। দূত টুত সব বাজে কথা। ও বেটা স্পাই। স্কারলেট পিম্পারনেলের খোঁজ করতে ইংল্যান্ডে এসেছে। সোভলিনের যদি ক্ষতি করার কোনো ইচ্ছে থাকে, তবে লেডি ব্ল্যাকনির সঙ্গেই হাত মেলাবে। বাজে কথা ছাড়ুন তো। লেডি ব্ল্যাকনি হয়তো রিপাবলিকান সরকারকে সাপোর্ট করেন, তবে ভুলে যাবেন না তিনি স্যার পার্সির স্ত্রী। ওকে সন্দেহ করলে লোকে আপনাকেই পাগল ঠাউরাবে। পর্দা উঠল এ সময়। লর্ড গ্রিনভিল দ্রুত ফিরে গেলেন তার বক্সে। ইন্টারভেলের সময় সোভলিন হাতে নসির কৌটো নিয়ে নিজের সিটেই বসেছিল। উল্টো দিকের বক্সে তার তীক্ষ্ণ চোখজোড়া স্থির। মার্গারিট এইমাত্র প্রেক্ষাগৃহে প্রবেশ করেছেন। তৃতীয় অঙ্কের পুরোটা সময়ই মার্গারিটকে জরিপ করল সোভলিন। মহিলার মাথা, গলা, বাহুতে হীরের দামি গয়না, হাতে ফ্যান। মার্গারিট
গানের খুব ভক্ত। অপেরায় জমে গেলেন তিনি। তার মুখে প্রশান্তির ছাপ। দুদিন আগে ক্যালে থেকে ফিরে এসেছে ডে ড্রিম। আর্মান্ড নিরাপদেই ফ্রান্সে পৌঁছেছে। স্যার পার্সি খানিকক্ষণ পরে উঠে পড়লেন। প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে দেখা করতে গেলেন তিনি। মার্গারিটা অবশ্য সেদিকে চেয়েও দেখলেন না। স্বামীর অবহেলায় অভ্যস্ত হয়ে পড়েছেন তিনি। একা থাকতেই এই মুহূর্তে ভালো লাগবে তার। হঠাৎ দরজায় টোকা পড়তেই চমকে উঠলেন তিনি। আসুন। কে এসেছে সেটা দেখার জন্য ফিরে চাইলেনও না পর্যন্ত। শোভলিন তাকে একা দেখতে পেয়ে চলে এসেছে। মার্গারিটের চেয়ারের পেছনে দাঁড়া এসে বলে, কথা ছিল সিটিজেন্স। ও আপনি? আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম আসলে। কি ব্যাপার? তা তো দেখতেই পাচ্ছি, তবে আপনার সঙ্গে নির্জনে কথা বলার সুযোগ বড় একটা তো আসে না, তাই চলে এলাম আর কি। লোকজন সবসময় ঘিরে থাকে আপনাকে, পুরনো বন্ধু বান্ধব আপনার সঙ্গে দেখা করার চান্সই পায় না। কথা বলতে চাইলে আজ রাতে লর্ড গ্রেভনিলের ব্যালে আসুন, আপনাকে ঠিক 5 মিনিট সময় দেব। তখন এখন এই বক্সে 3 মিনিটই আমার জন্য যথেষ্ট। আমার কথা শুনলে আখেরে আপনারই লাভ। কেঁপে উঠলেন মার্গারিট। ফিসফিস করে কথা বলছে শোভলিন, তবে ওর দুচোখ কাঁপ ধরিয়ে দিয়েছে মার্গারিটের বুকে। হ্যাঁ, আপনি কি আমাকে আমাকে ভয় দেখাতে চাইছেন? হ্যাঁ, আমি আপনার ভাইয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। তার খুব বিপদ। মার্গারিটের চেহারায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে শোভলিন। খুব ভালো ভালো। আমার ভাইয়ের কথা কি বললেন যেন? সব বলছি। ডোভারে আপনার সঙ্গে দেখা হওয়ার পর কিছু কাগজপত্র হাতে এসেছে আমার। জানতে পেরেছি স্কারলেট পিম্পারনেল আরও একদল অভিজাতকে ভাগিয়ে নিয়ে আসতে চাইছে, আর ওদের ঠেকানোর ভার পড়েছে আমার ওপর, আর সেই কাজে আপনি আমাকে সাহায্য করবেন। আগেই তো আমি বলেছি যে স্কারলেট পিম্পারনেলের ব্যাপারে আমি একদম আগ্রহী নই। আমার ভাইয়ের ব্যাপারে কি বলতে চান সেটা বলুন। একটু ধৈর্য ধরুন। স্যার অ্যান্ড্রু এবং লর্ড অ্যান্টনি নামে দুজন লোক সেই রাতে ফিশারম্যানস রেস্টে ছিল। জানি, দেখেছি ওদের। যদ্দূর জানতে পেরেছি তারাও ওই বদমাস্টারি দলে, তবে ওদের দুজনকে মেরে সব কাগজপত্র কেড়ে নিয়েছে আমার লোকেরা। মার্গারিটের অসহিষ্ণু ভাব ক্রমশ বেড়েই চলেছে। মুহূর্তেই বিপদ আঁচ করলেন মার্গারিট। কাগজপত্র? আরমান্ড কি তবে নতুন কোনো ভুল করে বসেছে? ভয় পেয়ে গেলেন তিনি। তবে তার প্রকাশ ঘটালেন না শোভলিনের সামনে। তার বদলে হেসে বললেন, সন্ত্রাস? তাও আবার কোথায়? ইংল্যান্ডে? আপনার লোকেরা যদি ধরা পড়ে যেত? ধরা পড়লে কি আর হতো? দেশের জন্য কাজ করতে গিয়ে না হয় জেলের ঘানিই টানত। তাই? তা কাগজগুলো পড়ে কি জানতে পারলেন? বিশেষ কিছু না, শুধু কটা নাম আর কর্মসূচি। তাতে স্কারলেট পিম্পারনেলের পরিচয় ফাঁস হয়নি। তার মানে যে তিমিরে ছিলেন সেই তিমিরেই আছেন। আমাকে এখন অপেরা দেখতে দিন। আমি আসল কথায় আসছি। একটা কাগজ পেয়েছি যেটা আপনার ভাই স্যার অ্যান্ড্রুকে লিখেছেন। ওতে শুধু যে ফ্রান্সের শত্রুদের প্রতি সহানুভূতি দেখানো হয়েছে তাই না, স্কারলেট পিম্পারনেলের সঙ্গী মানে ওই স্যার অ্যান্ড্রুকেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বাজে কথা। আর্মান্ড অভিজাতদের ঘৃণা করে। স্কারলেট পিম্পারনেলকে সে সাহায্য করবে কোন দুঃখে? বলছি সিটিজেন্স, বলছি আপনার ভাইকে গ্রেপ্তার করার মতো প্রয়োজনীয় প্রমাণ আমার কাছে আছে। এটুকু নিশ্চিত থাকতে পারেন যে একবার তাকে ধরে ফেললে সহজে ছাড়া হবে না। মার্গারেটের মুখে কোনো কথা নেই। সোজা হয়ে বসলেন তিনি। ভাবছেন কি করা উচিত এই মুহূর্তে। শেষ পর্যন্ত তিনি বললেন, শোভলেন, মাই ফ্রেন্ড,
আপনি চাপ সৃষ্টি করছেন যাতে আমি গুপ্তচরগিরি করি, তাই না? বিনিময়ে আপনি আর্মান্ডের নিরাপত্তার নিশ্চয়তা দেবেন, ঠিক কিনা? বলুন বলুন সেটা। ওভাবে বলবেন না প্লিজ প্লিজ, চাপাচাপির প্রশ্নই উঠছে না। আর আপনাকে যে কাজটা করে দিতে বলছি তাকে গুপ্তচরগিরি বলছেন কেন? এখানে এক কাজকে তাই বলা হয়। না, বাদ দিন। এখন বলুন, ছোট্ট একটা কাজ করে দিয়ে নিজের ভাইকে বাঁচাবেন কি? কি সেটা? আজ রাতে চোখ কান খোলা রাখতে হবে। স্যার অ্যান্ড্রুর কাগজপত্রের মধ্যে একটা চিরকুটো ছিল, এই দেখুন। কাগজের টুকরোটা মার্গারিটের হাতে দিল শোভলিন। এই কাগজটাই সরাইখানায় পড়ছিলেন স্যার অ্যান্ড্রু আর লর্ড অ্যান্টনি। ওটাতেই চোখ বোলালেন মার্গারিট। দ্রুত হাতে লেখা 3 লাইনের একটা নির্দেশ। মার্গারিট স্বগতোক্তির মতো করে পড়লেন, বিশেষ প্রয়োজন না পড়লে ঘন ঘন দেখা করবেন না। 2 তারিখের জন্যে প্রয়োজনীয় নির্দেশ নির্দিষ্ট সময় পেয়ে যাবেন। আমার সঙ্গে কথা বলতে চাইলে জি এর ব্যালে সুযোগ পাবেন। এর মানে? আরেকবার দেখুন, বুঝতে পারবেন। কোনায় তো লাল লাল ফুল আঁকা দেখছি। হ্যাঁ, স্কারলেট পিম্পারনেল। জি এর ব্যালে মানে গ্রেভনিলের ব্যালে। আজ 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 রাতেই তো লর্ড গ্রেভনিলের ব্যালে আছে। তিনি আসছেন। ঠিক বলেছেন। ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য একটা সুযোগ আমি দেব আপনাকে। আমাকে দিয়ে কি করাতে চান? লেডি ব্ল্যাকনি হয়ে আপনার সাহায্য করা অসম্ভব। মন দিয়ে শুনুন, লেডি ব্ল্যাকনিকে কেউ সন্দেহ করবে না। আজ রাতে লর্ড অ্যান্টনি আর স্যার অ্যান্ড্রু কাদের সঙ্গে কথা বলে সেটা আপনি দেখবেন। স্কারলেট পিম্পারনেলের সঙ্গে কথা বলবেই ওরা। ওকে খুঁজে দিন। কথা দিচ্ছি, আপনার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না আমি। শোভলিন যেন গলায় ছুরি ঠেকিয়েছে। মাকড়সার জালে আটকা পড়েছেন মার্গারিট। এর থেকে মুক্তির উপায় তার জানা নেই। শোভলিনের কথা না শুনলে আর্মান্ড মারা পড়বে। এই সাপের মতো ভয়ঙ্কর লোকটির দিকে হাত বাড়িয়ে দিলেন মার্গারিট। কোনো ক্ষতি হবে না তো আমার ভাইয়ের? আজ রাতে আমাকে হেল্প করলে হবে না। ইচ্ছে থাকলেও হয়তো সাহায্য করা সম্ভব না। তবে তো বিপদ আপনার এবং সেন্ট জাস্ট দুজনের জন্যই। কেঁপে উঠলেন তিনি। এই লোকের কাছে করুণা আশা করা বৃথা। তার ভাইয়ের জীবন এখন মরণের হাতে। কার কাছে সাহায্য চাইবেন তিনি? স্যার পার্সি হয়তো সাহায্য করতে চাইবেন, কিন্তু কতটুকুই বা বুদ্ধি তার? তবে আরমানকে পছন্দ করেন তিনি। মার্গারিট জানেন স্বামী তাকে সাহায্য করবেনি। এমন সময় দরজায় টোকা পড়ল। স্বামীকে বোকার মতো হাসতে দেখে রাগে গা পিত্তি জ্বলে গেল মার্গারিটের। বেলে যাবে না? কিছু মনে করবেন না স্যার শোভলিন, আপনাকে দেখতেই পাইনি। কই চলো। ক্লোক চড়িয়ে নিলেন মার্গারিট। স্বামীর দিকে দৃষ্টিপাত না করেই বললেন, চলো। বেলে দেখা হবে ম্যাডাম। লর্ড গ্রেনভিলের ব্যালে লন্ডনের মান্যগণ্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রিন্স অফ ওয়েলসও কথা দিয়েছেন আসবেন। ইউরোপের বিভিন্ন দেশের সম্মানিত অতিথিরাও যোগ দেবেন বলে সবার বিশ্বাস। মোট কথা এলাহি কাণ্ড। ফরেন অফিসের বিশাল হলরুমগুলো ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। একটি রুমে শুধুমাত্র নাচ অনুষ্ঠিত হবে। কোলাহল মুখর পরিবেশ। মাঝে মধ্যেই উঁচু স্বরে হাসি আর বাজনার শব্দ কানে আসছে। লর্ড গ্রেনভিল দরজায় দাঁড়িয়ে অভ্যাগতদের স্বাগতম জানাচ্ছেন। তার কাছে কালো স্যুট পরে শোভলিন দণ্ডায়মান। স্যার পার্সি স্ত্রীকে নিয়ে এখনো আসেননি। নবাগত কাউকে দেখলেই শোভলিনের চোখ জোড়া শুরু হয়ে উঠছে। শোভলিন প্রত্যেককে এড়িয়ে চলেছে। সে রিপাবলিকান সরকারের প্রতিনিধি বলে। স্যার পিট ও লর্ড গ্রেনভিল তার সঙ্গে করমর্দন করলেও
অন্যরা পাত্তা দিচ্ছে না। অবশ্য শোভলিন এসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। তার ধ্যান জ্ঞান শুধুমাত্র ফ্রান্স নিয়ে। বিদ্রোহী সরকারের অন্ধ ভক্ত সে। দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য বদ্ধপরিকর। অভিজাতদের সে ফ্রান্সের প্রধান শত্রু বলে মনে করে। তাদের সবার মাথা কেটে না নেওয়া পর্যন্ত দেশের উন্নতি সম্ভব নয় বলেই তার ধারণা। কাজেই পলাতক প্রত্যেক অভিজাত তার চরম শত্রু। সে জানে এসব পলাতকরা সীমান্ত পেরোতে পারলেই ফ্রান্সের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। শোভলিনের স্কারলেট পিম্পারনেলকে ঘৃণা করার যথার্থ কারণ রয়েছে। এই লোকটি এবং এর অনুগামীরা কয়েকশো অভিজাতকে এই পর্যন্ত বাঁচিয়ে এনেছে। বর্তমানে ইংল্যান্ডে বসবাসরত ফরাসিদের 90% স্কারলেট পিম্পারনেলের কাছে ঋণী। এদিকে শোভলিন প্যারিসে সহকর্মীদের কাছে প্রতিজ্ঞা করেছে সে এই ইংরেজ দলের পরিচয় বার করবেই করবে, স্কারলেট পিম্পারনেলকে ফ্রান্সে নিয়ে গিয়ে। লম্বা শ্বাস নেয় সে। গিলোটিনে শত্রুর মাথা কাটা পড়ার কথা ভাবতেই খুশি হয়ে ওঠে মনটা। হিজ রয়্যাল হাইনেস দ্য প্রিন্স অফ ওয়েলস এবং স্যার পার্সি ব্ল্যাকনি সস্ত্রীক আগমন ঘটেছে। এ সময় খানসামার ঘোষণায় চারিদিকে একটা সাড়া পড়ে গেল। অতিথিদের বরণ করার জন্য দ্রুত দরজার দিকে এগোতে লাগলেন লর্ড গ্রেনফিল। প্রিন্স অফ ওয়েলস তার স্বর্ণখচিত স্যুট পরে প্রবেশ করলেন। মার্গারিটের বাহু পেঁচিয়ে রেখেছেন তিনি। তার বাম পাশে স্যার পার্সি। লর্ড গ্রেনফিল রাজকীয় অতিথিকে বললেন, আসুন আসুন, শোভলিনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। অনুমতি দিলে মিস্টার শোভলিন মাথা নিচু করল। প্রত্যুত্তরে সামান্য মাথা নত করলেন প্রিন্স। শোভলিন এবার মার্গারিটের উদ্দেশ্যে মাথা নিচু করল। তার হাতে চুমু খেয়ে বলল, ম্যাডাম। কেমন আছেন শোভলিন? স্যার শোভনিল আমার পুরনো বন্ধু, ইয়োর রয়্যাল হাইনেস। ও তাই নাকি? রয়্যাল হাইনেসের সঙ্গে আরেকজনেরও পরিচয় করিয়ে দিতে চাই আমি। কে তিনি? কাউন্টেস দ্য টার্নি। দুটি ছেলে মেয়ে সহ কদিন আগেই উনি ফ্রান্স থেকে এসেছেন। তবে তো উনি ভাগ্যবানদের দলে পড়েন। লর্ড গ্রেনফিল প্রিন্সের সঙ্গে কাউন্টেসের পরিচয় করালেন। আপনার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লাগলো। আমাদের দেশে স্বাগতম। ধন্যবাদ ধন্যবাদ ইয়োর রয়্যাল হাইনেস। আমার মেয়ে সুজান। বাহ, ভালো, খুব ভালো। আসুন, লেডি ব্ল্যাকনির সঙ্গে পরিচয় করিয়ে দিই। আপনারা দুজনে তো এক দেশ থেকেই এসেছেন। তার বন্ধুদেরকে আমরাও বন্ধু মনে করি। তার শত্রু মানে ইংল্যান্ডের শত্রু। মার্গারিটের চোখ জোড়া চলে উঠল। যিনি সবার সামনে তাকে অপমান করেছিলেন তিনি নিজেই এখন বেকায়দায় পড়েছেন। ভদ্রমহিলা দুজন পরস্পরের উদ্দেশ্যে মাথা নিচু করলেন। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইয়োর হাইনেস। কাউন্টেস আগের বার আমার সঙ্গে যে মিষ্টি ব্যবহার করেছিলেন তা কিন্তু আমি এখনো ভুলিনি। আবারও মাথা নিচু করে কাউন্টেসের কাছ থেকে বিদায় নিলেন মার্গারিট। তার মাথায় এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে কেবলই শোভলিনের কথা। ভেবেছিলেন স্বামীর কাছ থেকে এ ব্যাপারে সাহায্য বা উপদেশ পাবেন। হারমানকে বাঁচানোর জন্য কি করা উচিত তা হয়তো বলে দিতে পারবেন স্যার পার্সি, কিন্তু কিসের কি? তার উপদেশটাকে এ মুহূর্তে ঘিরে রেখেছে একদল নির্বোধ যুবক। মনের আনন্দে তারা স্যার পার্সির বানানো একটা ছড়া আবৃত্তি করছে। স্কারলেট পিম্পারনেলের গুণগান করছে সেই ছড়ায়। স্যার পার্সির ছড়াটি সবাই আবৃত্তি করল। প্রিন্সও খুব আমোদ পেয়েছেন সেটা শুনে। মার্গারিটকে জিজ্ঞেস করলেন স্বামীর রচনাশৈলী তাকে আনন্দ দিতে পেরেছে কিনা। আপনি না থাকলে কিছুই জমে না। হাত ধরে তাকে নিয়ে গেলেন কার্ড রুমে। তাস খেলতে ব্যস্ত হয়ে পড়লেন দুজনেই।
বেশিরভাগ পার্টিতেই তাসের আড্ডায় জমে যান স্যার পার্সি। স্ত্রীকে নিজের ইচ্ছে মতো নাচতে বা গল্প করতে দেন, এখনো দিলেন। মার্গারেট বিভিন্ন বয়সী ও দেশের পুরুষদের মাঝখানে ঘেরাও হয়ে দাঁড়িয়ে রয়েছেন। গল্প করছেন তিনি, হাসছেন, কিন্তু অনুভব করছেন ফাঁসির আদেশপ্রাপ্ত আসামির মানসিক যন্ত্রণা। তার মনের অবস্থা কেউই বুঝতে পারছে না। প্রিন্স এই মুহূর্তে কাউন্টেস ডি টার্নির ছেলের সঙ্গে কথা বলছেন। তোমার বাবা যখন লন্ডনের দূতাবাসে ছিলেন তখন ভালো মতোই পরিচয় ছিল। তোমার সঙ্গে পরিচিত হয়েও ভালো লাগলো। ইয়োর হাইনেস, সেই সুযোগ তো করে দিয়েছেন স্কারলেট পিম্পারনেল। আমি তার কাছে ঋণী। শোভলিনকে দেখিয়ে বলে উঠলেন প্রিন্স। কাছেই দাঁড়ানো সে, তার ঠোঁটে বিদ্রুপের হাসি। ওকে থামাবেন না স্যার, কৃতজ্ঞতা প্রকাশ করতে দিন। স্কারলেট পিম্পারনেলের নাম আমরা ফরাসিরা সবাই শুনেছি। মনে হচ্ছে আমাদের জাতীয় বীরকে আপনারাই বেশি চেনেন। স্কারলেট পিম্পারনেল সম্বন্ধে যা যা জানেন তা বললে কিন্তু এখানকার মহিলাদের কাছে খুব প্রিয় হতে পারবেন। ইয়োর হাইনেস, আপনি এই ব্যাপারে আমার চেয়ে অনেক বেশি জানেন। আমার ঠোঁট জোড়া তো সেলাই করা, টুং শব্দটিও করব না আমি। তাছাড়া বিশেষ কিছু জানিও না। স্কারলেট পিম্পারনেল লম্বা না বেঁটে, সুদর্শন না কুৎসিত, কিছুই জানি না। শুধু এটুকু জানি সে একজন ইংরেজ, সেজন্যই গর্বটা হয়। হ্যাঁ, তিনি আমাদের সবার কাছেই নায়ক। তার সাফল্যের খবর পেলে আমরা আনন্দ পাই, বুঝেছেন? শোভলিন মাথা নাড়লেন। সে বুঝেছে এরা দুজন ইচ্ছে করেই বিদ্রুপ করল তাকে, তার প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাল। প্রিন্স তার চোখে অপদার্থ, বিলাসী, তাকে মনে মনে পাত্তা দেয় না সে। আর মার্গারিট, সে তো এখন ওর হাতের পুতুল। হঠাৎ হেসে উঠল কে যেন। আমাদের কি দুরবস্থা! আমাদের বউরা সবাই রহস্যময় পিম্পারনেলের ভক্ত। হাসল সবাই। তারপর ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন রুমে চলে গেল। সময় আরো গড়ালো। এরপর মার্গারেট স্যার অ্যান্ড্রু আর লর্ড অ্যান্টনিকে দেখতে পেলেন। স্যার অ্যান্ড্রু সময় নষ্ট না করে সুজানকে এক কোণে নিয়ে গিয়ে গল্পে মেতে উঠলেন। মার্গারেট লক্ষ্য করলেন দুজন যুবকই সামান্য চিন্তান্বিত এবং যথেষ্ট ক্লান্ত। তবে তাদের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তার কোনো প্রকাশ নেই। সুজানের কাছে জানতে পেরেছেন মার্গারেট, স্কারলেট পিম্পারনেলের দল আগামী কদিনের মধ্যেই ওর বাবাকে উদ্ধার করতে যাবে। ঘরের প্রতিটি লোককে একে একে জরিপ করলেন মার্গারেট। বুঝে পেলেন না কে স্কারলেট পিম্পারনেল। তিনি ব্যালে এসেছেন, কিন্তু কে তিনি? দরজার দিকে স্যার অ্যান্ড্রুকে এগোতে দেখা গেল। হঠাৎ থেমে দাঁড়িয়ে চারিদিকে সতর্ক দৃষ্টি বোলালেন ভদ্রলোক। নিঃশব্দে এগোলেন মার্গারেট। থেমে পড়লেন আচমকা, দম বন্ধ হয়ে আসবে যেন। দ্রুত সরে গেলেন তিনি। তবে তার আগেই দেখতে পেয়েছেন লর্ড হেস্টিংস ছোট্ট একটা কাগজের টুকরো গুজে দিয়েছেন স্যার অ্যান্ড্রুর হাতে। স্যার অ্যান্ড্রুকে এখন আর দেখা যাচ্ছে না। ঘর ছেড়ে বেরিয়েলেন মার্গারেট। মাথায় কেবল একটাই চিন্তা, ভাই বিপদে পড়েছে, তাকে রক্ষা করতে হবে, তাকে বাঁচাতে হবে। সে দেখতে পেলেন স্যার অ্যান্ড্রুকে নির্জন একটি ঘরে দাঁড়িয়ে থাকতে। দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। পাশেই একটা টেবিল, ওটার উপর একটা বিশাল রূপোর মোমবাতি দানি। বাতি জ্বলছে সেখানে। কাগজটা পড়ছেন স্যার অ্যান্ড্রু। বেড়ালের মতো নিঃশব্দে কার্পেটের ওপর দিয়ে হেঁটে স্যার অ্যান্ড্রুর পিছনে পৌঁছে গেলেন মার্গারেট। ঠিক সেই মুহূর্তেই ঘাড় ফেরালেন ভদ্রলোক। তিনি দেখে ফেলেছেন। কপালে হাত ঠেকিয়ে অস্ফুটে বিড়বিড় করলেন মার্গারেট। খুব গরম লাগছিল, মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব, তাই চলে এলাম। টলে উঠলেন তিনি। স্যার অ্যান্ড্রুর কাগজটা মুঠি করে ধরে এক হাতে তার কাঁধ চেপে ধরলেন।
শরীর খারাপ করছে নাকি লেডি ব্ল্যাকনি? না না, তেমন কিছু না, সামান্য মাথা ঘোরা, এই আর কি। একটা চেয়ার দিন না প্লিজ। চেয়ারে বসে পড়ে চোখ বুঝলেন মার্গারিট। হ্যাঁ, একটু ভালো লাগছে, চিন্তার কিছু নেই স্যার অ্যান্ড্রু। এক মুহূর্তের জন্য চোখ মেলে মার্গারিট দেখতে পেলেন স্যার অ্যান্ড্রু মোমের আলোয় কাগজটা পড়ার চেষ্টা করছেন। পর মুহূর্তে পুড়তে শুরু করলো ওটা। হাত বাড়িয়ে কাগজটা ছিনিয়ে নিলেন মার্গারিট। আগুন নিভিয়ে নাকের কাছে নিয়ে শুকলেন সেটা। আপনি তো ভালো টোটকা জানেন দেখছি। মাথা ঘুরলে যে পোড়া কাগজ শুকতে হয় সেটা জানলেন কিভাবে? স্যার অ্যান্ড্রু এক দৃষ্টি চেয়ে রইলেন তার দিকে। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেননি তিনি বিস্মিত হয়ে যান। কিন্তু মার্গারিট হেসে ফেললেন, বললেন, ওভাবে তাকিয়েছেন কেন? আমি পুরোপুরি সুস্থ, মাথা ঘোরা নেই এখন আমার আর। দারুণ ওষুধ বাতলেছেন। আচ্ছা, গানের আওয়াজ শুনতে পাচ্ছেন? ব্যালরুম থেকে আসছে। মাথা বোঁবো করছে স্যার অ্যান্ড্রুর। ভাবছেন কিভাবে পোড়া কাগজটা উদ্ধার করবেন। মাথার মধ্যে অদ্ভুত সমস্ত চিন্তা আসছে তার। হাজার হলেও মহিলা ফরাসি মার্কুইস অফ সেন্ট সিরের দুঃখজনক পরিণতির কথা মনে পড়ল তার। তখন ওসব কথা তিনি বিশ্বাস করেননি, কিন্তু এখন কি হলো? ভাবছেনটা কি? চিঠিটা আপনার প্রেমিকার বুঝি? কেন, ও কি বিগড়ে গেছে নাকি? লেডি ব্ল্যাকনি, কাগজটা আমার, এবং কাগজটা ছিনিয়ে নেওয়ার জন্য প্রায় ধেয়ে এলেন তিনি। কিন্তু মার্গারিটও কম নন। মোমবাতি বসানো টেবিলটা উল্টে দিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, আগুন আগুন স্যার, স্যার অ্যান্ড্রু, আগুন! জলদি জলদি নেভান। তেমন কোনো ক্ষতি হয়নি। গোটা দুয়েক মোমবাতি কার্পেটের ওপর পড়ে দু এক জায়গায় পুড়ে গিয়েছে। স্যার অ্যান্ড্রু দ্রুত আগুন নেভালেন। টেবিলটা ওঠাতে যেটুকু সময় লাগলো তার মধ্যেই চোখ বুলিয়ে নিলেন মার্গারিট। কাগজটা পড়া শেষ হতেই মাটিতে ফেলে দিলেন সেটা মার্গারিট, আর তখনই ঝুঁকে পড়ে সেটা কুড়িয়ে নিলেন স্যার অ্যান্ড্রু। আচ্ছা, আপনার সঙ্গে নাচলে কি চিঠির এই মেয়েটি রাগ করবে? মৃদু হেসে মার্গারিটকে নিয়ে ব্যালরুমের দিকে এগোতে লাগলেন স্যার অ্যান্ড্রু। ঘড়ি দেখলেন মার্গারিট, রাত 11টা বাজতে চলেছে। স্কারলেট পিম্পারনেলের পরিচয় জানতে আরো ঘন্টা দুয়েক বাকি। নাচ শেষ হলে মার্গারিট স্যার অ্যান্ড্রুকে পাশের ঘরে নিয়ে গেলেন। রয়্যাল হাইনেসের সঙ্গে আমার সাপার করার কথা। তার আগে একটা কথা জেনে নি। চিঠির ব্যাপারে কিছু মনে করেননি তো? না। ভাববেন না, সুজেনকে ওই চিঠির কথা কিছুই বলবো না। এখন বলুন, বুধবার আমার পার্টিতে আসছেন তো? শিওর না লেডি ব্ল্যাকনি, কাল হয়তো লন্ডনের বাইরে যেতে হতে পারে। ওয়েল, যেতে না হলেই ভালো। আপনাকে সবাই বড্ড মিস করবে। প্রিন্স অফ ওয়েলসের কাছে মার্গারিটকে পৌঁছে দিলেন স্যার অ্যান্ড্রু। ম্যাডাম, সাপার রেডি হয়ে গেছে। তাসে আজ সুবিধে করতে পারলাম না। স্যার পার্সি অবশ্য বারবার জিতেছেন। তা আপনার স্বামী প্রবরটি কোথায়? আপনার হাসি আর তার চুটকি ছাড়া কিছুই জমে নাকি? সাপার দারুণ জমল। খুব হাসলেন স্যার পার্সি। তার কৌতুক শুনে হাসতে হাসতে চোখে জল এলো প্রিন্সের। মার্গারিটও খোশ মেজাজ বজায় রাখলেন। তার দুশ্চিন্তার কথা টের পেল না কেউ। সময় বয়ে যাচ্ছে, মাঝরাত পেরিয়েছে। প্রিন্সও টেবিল ছেড়ে উঠে পড়বেন কিনা ভাবছেন। দ্রুত চিন্তা চলছে মার্গারিটের মনে। আর আধ ঘন্টার মধ্যেই দুজন লোকের ভাগ্য নির্ণীত হবে, তার ভাই এবং স্কারলেট পিম্পারনেল। সময় পেরোচ্ছে, মিনিট পেরিয়ে যাচ্ছে। সাপার শেষ করে লোকে আবারও নাচ শুরু করল। প্রিন্স চলে গেছেন। অন্যান্য বয়স্ক অতিথিরাও একে একে বিদায় নিচ্ছেন। অল্প বয়সীরাও
নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়েছে। মার্গারেটেরও একই অবস্থা। লর্ড ফ্যানকোর্টের সঙ্গে গল্প করতে লাগলেন তিনি। তার জানা আছে অপেক্ষা করছে শোভলিন কথা বলার জন্যে। এ সময় পর্দার ফাঁক দিয়ে তার চোখা মুখটা উঁকি মারল। ফ্যানকোর্টের দিকে ফিরে বললেন মার্গারিট, আমার একটা উপকার করবেন? কি করতে হবে বলুন। আমার স্বামী কার্ডরুমে আছেন কিনা একটু দেখে জানাবেন। যদি উনি থাকেন কাইন্ডলি ওনাকে জানাবেন যে আমি খুব ক্লান্ত, বাড়ি ফিরতে চাই, তাই উনি আসলে বড় ভালো হয়। আপনিও আমার সঙ্গে চলুন না, একা একা দাঁড়িয়ে থাকবেন কেন? অসুবিধে নেই, কার্ডরুমে গেলে হয়তো আরও দেরি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ফিরে যেতে চাই, বহু দূরের পথ তো, পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে। লর্ড ফ্যানকোর্ট আর বাক্য ব্যয় করলেন না। তিনি বেরিয়ে যেতেই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে এলো শোভলিন। বলল, কোনো খবর আছে? তেমন কিছু না, তবে স্যার অ্যান্ড্রুর একটা চিঠিতে আমিও চোখ বোলাতে পেরেছি। হয়তো সেটাও একটা ক্লু। কি লেখা ছিল তাতে? কোণের দিকে একটা লাল ফুলের চিহ্ন, আর ওপরে শুধু দুটো লাইন। চিঠির বাকি অংশ পুড়ে গেছে। দুটো লাইন? লাইন দুটো কি? গলা হঠাৎ করেই বুঝে আসতে চাইছে মার্গারিটের। এক মুহূর্তের জন্য মনে হলো দুঃসাহসী লোকটিকে বিপদের মুখে ঠেলে দেওয়া ঠিক হচ্ছে না। কই, কি লেখা ছিল বলুন। একটা লাইন লেখা ছিল, কাল যাচ্ছি। আর আরেকটা লাইন ছিল, আমার সঙ্গে কথা বলতে চাইলে সাপার রুমে ঠিক 1টার সময় আসবেন। ম্যান্টেল পিসের ঠিক ওপরেই দেয়াল ঘড়ি, সেদিকেই চাইল শোভলিন। তাহলে তো অনেকটা সময় পাচ্ছি। কি করতে চান আপনি? এখন কিছুই করব না, যা করার ভেবে চিনতে পরে করব। আগে তো পাখিকে সাপার রুমে দেখে নি, তারপর। কিন্তু আপনি তো স্কারলেট পিম্পারনেলকে কখনো দেখেননি, চিনবেন কিভাবে? ঠিক চিনে নেব। স্যার অ্যান্ড্রু তাকে নিশ্চয়ই সাবধান করে দিয়েছেন, এটাও তো হতে পারে। আমার তা মনে হয় না। আপনাদের দুজনকে ভালো মতো লক্ষ্য করেছি আমি। নাচ শেষে আপনি যখন তার কাছ থেকে বিদায় নিলেন, তখন সে ঠায় দাঁড়িয়ে থেকে বেশ কয়েক সেকেন্ড আপনাকে নজর করেছে। দুজনের মধ্যে যে একটা কিছু হয়েছে তা বুঝতে বাকি নেই আমার। আর একটা কিছুটা যে কি তাও বুঝে ফেলেছি। ওর কাছে গিয়ে অনেকক্ষণ কথাও বলেছি। তারপর একজন মহিলা এসে ওকে খেতে যাওয়ার জন্য ডাকলো। তারপর সাপারের সময়ও ওকে খেয়াল করলাম। ওপরে উঠে আসার পর লেডি পোর্টেলস ওর সঙ্গে সুজ্যানকে নিয়ে ঠাট্টা মশকরা আরম্ভ করলো। এখনো বোধহয় প্যাঁচাল চলছে। দরজার কাছে গিয়ে পর্দা সরালো শোভলিন। সেই পর্দার ফাঁক দিয়ে স্যার অ্যান্ড্রু আর লেডি পোর্টেলসকে কথা বলতে দেখলেন মার্গারিট। ও স্কারলেট পিম্পারনেলকে সতর্ক করার সুযোগ পায়নি। স্কারলেট পিম্পারনেলের তো আর ওই একজনই বন্ধু নয়, আরও আছে। থাকুক গে, আমার চরেরাও সারা ইংল্যান্ডে ছড়িয়ে রয়েছে। আপনি তো বললেন কাল ফ্রান্সে যাবে বদমাসটা, এবার ওকে ধরবই ধরব। আপনি এতটাই নিশ্চিত? হ্যাঁ, আমি এতটাই নিশ্চিত। আমিও কাল ফ্রান্স রওনা হচ্ছি। ডোভারে পাওয়া কাগজগুলো থেকে ক্যালের একটা সরাইখানার নাম জানতে পেরেছি। লে শ্যাট ক্রিস তার নাম। পিয়েরে ব্যাংকার নামে একজন লোকের ঘরের কথাও জানা গেছে। সবকটা জায়গা খুঁজে বার করব আমি। খচ্চরটা কাউন্ট ডিটার্নির সঙ্গে এই সব জায়গাতেই দেখা করবে। আজ সাপার রুমে জানা যাবে কে এই খচ্চর। গত 1টা বছর ধরে ধাওয়া করছি বেটাকে। প্রত্যেকবার বোকা বানিয়ে পার পেয়ে গেছে। এইবার ঘুঘুকে ধরা পড়তেই হবে। আমার ভাই আর্মান্ডের কি হবে? আপনাকে তো আগেই বলেছি, যেদিন স্কারলেট পিম্পারনেল আর আমি ফ্রান্স রওনা হব সেদিনই চিঠিটা পেয়ে যাবেন। আর যেদিন ঘুঘু পাখিকে হাতে নাতে ধরব সেদিনই আর্মান্ড তার বোনের কাছে পৌঁছে যাবে নিরাপদে। মাথা নাড়লেন শোভলিন। আরেকবার ঘড়ি দেখে নিয়ে ঘর ছাড়ল। শোভলিন যখন সাপার রুমে পৌঁছল তখন কেউ নেই সেখানে। টেবিলে অসংখ্য খালি গ্লাস, চেয়ারে ন্যাপকিন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। চেয়ার টেবিলগুলো এলোমেলো,
শোভলিনের এসব ব্যাপারে মন নেই। দুহাতের তালু ঘষে হাসল সে। শত্রুকে চিনে ফেলার সুযোগ এসেছে। ফাঁদে পড়তেই হবে স্কারলেট পিম্পারনেলকে। সে নিশ্চিত ওস্তাদকে সাবধান করে দেওয়ার সুযোগ পাননি শিষ্যরা। কিন্তু মার্গারিট ব্ল্যাকনি, সে ঠকাচ্ছে না তো? যদি সে মিথ্যে কথা বলে থাকে? একটা নিষ্ঠুর হাসি খেলে যায় ওর মুখে। মহিলা অতি চালাকি করতে গেলে ভাইকে চিরতরে হারাবে। সতর্ক দৃষ্টিতে ঘরের চারপাশটা দেখে নিল সে। এক কোণে স্যার পার্সি শুয়ে রয়েছেন, মুখ হাঁ, চোখ বোঝা। নাক ডাকছেন ভদ্রলোক, ঘুমিয়ে কাদা। কি পরম শান্তি! এই লোক এখানে থাকলেও শোভলিনের কাজে বিন্দুমাত্র বাঁধা পড়বে না। স্কারলেট পিম্পারনেলকে এবার ধরা দিতেই হবে। আবারও হাতের তালু ঘষল সে। তারপর স্যার পার্সির অনুকরণে নিজেও আরেকটা সোফায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। ঘুমনোর ভান করল। মার্গারিট তখন লর্ড ফ্যানকোর্টের ফেরার জন্য অপেক্ষা করছেন। শোভলিন কাকে পাবে সাপার রুমে, এই চিন্তায় ডুবে গেলেন তিনি। এদিকে লর্ড ফ্যানকোর্ট কখন যে ফিরলেন তা টেরই পেলেন না। আপনার স্বামীকে খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। উনি কোচ নিয়ে আসার জন্য বলে দিয়েছেন। কোথায় ছিলেন উনি? সাপার রুমে ঘুমাচ্ছিলেন। ওনাকে ওঠানো সহজ কাজ নয় বাবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোচ আসার আগে তো খানিকক্ষণ সময় পাওয়া যাচ্ছে। নাচবেন একটু? সরি স্যার, আমি খুবই ক্লান্ত। বাগানে চলুন তবে। এ কি, আপনাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন? ক্লান্তি, আর কিছু না। লর্ড ফ্যানকোর্টের সঙ্গে বাগানে যেতে যেতে জানালেন মার্গারিট। একটা চেয়ার জোগাড় করে আনলেন লর্ড। ওটায় গা এলিয়ে দিলেন মার্গারিট। অপেক্ষার মুহূর্তগুলো অসহ্য ঠেকছে। শোভলিন এখনো ফিরল না কেন? হঠাৎই ঝিলিক মারল তার মাথায়। মার্গারিট বললেন, লর্ড ফ্যানকোর্ট, স্যার পার্সি ছাড়া সাপার রুমে কি আর কেউ ছিলেন? হ্যাঁ, মিস্টার শোভলিন, তিনিও ঘুমাচ্ছিলেন। সময়টা খেয়াল আছে? এই ধরুন 1:05 কি 10। কিন্তু এইসব কথা জিজ্ঞেস করছেন কেন? অন্যমনস্ক হয়ে পড়েছেন মার্গারিট। কোনো জবাব দিলেন না। লর্ড ফ্যানকোর্ট বুঝতে পারলেন যে প্রশ্ন করে কোনো লাভ নেই। কোচ রেডি হলো কিনা দেখব? দেখলে তো খুবই উপকার হতো। লর্ড ফ্যানকোর্ট চলে গেলেন। সামান্য পরে লর্ড গ্রিনভিল বাগানে এসে জানালেন কোচ রেডি এবং স্যার পার্সি স্ত্রীর জন্য অপেক্ষা করছেন। সেখান থেকে বিদায় নিয়ে মার্গারিট বেরোনোর জন্য পা বাড়াল। এ সময় শোভলিনকে তার পিছনে আসতে দেখা যায়। অদ্ভুত দেখাচ্ছে তার চেহারা, হতবাক চাহনি। শোভলিন, কি ব্যাপার? কি ঘটল বলুন। কি আবার ঘটবে? হেয়ালি ছাড়ুন। সাপার রুমে কে গিয়েছিল? কেউ না। মানে? স্যার পার্সি এক কোণে ঘুমাচ্ছিলেন আর এক কোণে আমি। কেউ আসেনি। তাহলে দুজনেই ব্যর্থ হলাম? হ্যাঁ, বোধহয় দুজনেই ব্যর্থ। কিন্তু আরমান্ডের কি হবে? ওর জীবন সুতোয় ঝুলছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে এই সুতো ছিঁড়ে না যায়। শোভলিন, আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করেছি। অস্বীকার করছি না, আমিও কথা রাখব। ফ্রান্সের মাটিতে শয়তানটার সঙ্গে দেখা হোক, আপনি আরমান্ডকে ফেরত পেয়ে যাবেন। কোচের দিকে এগিয়ে গেলেন মার্গারিট। তাকে সঙ্গ দিল শোভলিন। দীর্ঘশ্বাস পড়ল মার্গারিটের। চোখ মুছে অপেক্ষমান কোচে উঠে পড়লেন তিনি। কি হলো এরপরে? আদৌ কি স্কারলেট পিম্পারনেলকে ধরা গেল? কে আসলে স্কারলেট পিম্পারনেল? জানতে হলে শুনতে হবে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব, রবিবার ঠিক দুপুর 12:30। আজকে আপনারা শুনছিলেন হাঙ্গেরিয়ান ব্রিটিশ লেখিকা বারোনেস ওটশির লেখা
দ্য স্কারলেট পিম্পারনেল প্রথম পর্ব। আজকের গল্প পাঠে ছিল কুন্তল। গল্পের অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। গল্পের শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও। গল্পের বেতানাট্য রূপ দিয়েছে তুহিন। প্রচ্ছদ অলঙ্করণে রৌনক। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে রবিবার ঠিক দুপুর 12:30। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।